দীর্ঘ 1 ঘন্টা ট্রাফিক জ্যামের পথ পাড়ি দিয়ে তে অবশেষে পা রাখলো জাঙ্কুকের বাড়িতে। এই যেন ট্রাফিক জ্যামে বসে থাকার চেয়ে হাজার গুণ বেশি বিরক্তিকর অনুভূতি। ভাগ্যের কি নির্মম পরিহাস, যে মানুষটাকে জেলের ভাত খাওয়ানোর জন্য 2 দিন আগে ওদের কোটের মধ্যে দৌড়াদৌড়ি করলো, আজ সেই মানুষের নামের স্বীকৃতিতেই তার নতুন জীবনের সূচনা। জিনিসটা দুঃখজনক হলেও বাস্তব সত্য। জোর করেই হোক আর যেভাবেই হোক না কেন, পৃথিবীর সবচেয়ে ঘৃণা করা মানুষটাই আজ তার স্বামী। যদিও স্বামী স্ত্রী সম্পর্কে নেই কোনো ভালোবাসা, না তো আছে আর না তো তার পক্ষ থেকে আগামীতে থাকবে। আধা ঘন্টার বেশি হয়েছে জাঙ্কুক থেকে বেডরুমে রেখে নিচে চলে গিয়েছে, হয়তোবা ইউনিদের বিদায় জানানোর পর ফেরত আসবে। এই সুযোগে নিজের সাজের গয়নাগুলো এক এক করে খুলতে লাগলো। সেই লম্পট মানুষটা এসে তাকে ভালোবাসার সোহাগে ভরিয়ে দিয়ে আদর যত্নে সে গয়নাগুলো খুলুক, এটাতে চায় না। গয়না খোলা শেষে তাকালো খাটের বেড সাইড টেবিলের উপরে রাখা 1 গ্লাস দুধের দিকে, যাকে না একটু আগে কাজের লোক দিয়ে গিয়েছে। জিনিসটা দেখা মাত্রই তার কাঙ্ক্ষিত জিনিসটা নিজের ব্লাউজের ভিতর থেকে বের করলো। এই জিনিসটাতে আত্মীয়দের বাড়ির ড্রেসিং টেবিলের ভিতর থেকে পেয়েছে। আজ পর্যন্ত এদের মরার ওষুধ খেয়ে কোনো মানুষ মরেছে কিনা তে জানে না, তবে এই ওষুধটা খাওয়ার পর জাঙ্কুক যদি অতি যন্ত্রণায় ভুক্তভোগী হয়, তবে সেই দৃশ্যটা দেখতে তের জন্য মন্দ হবে না। সেই সময় জাঙ্কুকের যন্ত্রণাকাতর অবস্থায় দেখে চিরতরে প্রশান্তি না পেলেও ক্ষণিকের শান্তি তো সে পাবে। যেইভাবে সেই কাজ মুহূর্তে সে বিষটা মিশিয়ে দিল সেই দুধের সাথে। এখন শুধু একটাই প্রার্থনা, সেই লোকটা যেন ফাইজলামি করতে করতে রুমের ভিতরে আসে আর তাকে চিৎকারি করতে করতে 1 গ্লাস দুধ যেন একাই খেয়ে ফেলে। অপেক্ষার প্রহরের সমাপ্তি ঘটিয়ে জাঙ্কুক অবশেষে রুমের ভিতরে প্রবেশ করলো। তে তখনও বেডসাইডের টেবিলের উপরে রাখা দুধের গ্লাসের পাশে দাঁড়িয়ে। জাঙ্কুক দরজার লোকটা ভালোভাবে লাগাতে পর্যবেক্ষণ করলো থেকে, যাকে কিনা এত কষ্ট এবং অনৈতিক পথ বেছে নিয়ে অবশেষে অর্জন করেছে যাকে। এই মুহূর্তে জাঙ্কুকের চোখের চাওয়া আর মনের চাওয়া বুঝতে বাকি রয় না দের। ড্রিম লাইটের আলোয় জনমান সে অন্ধকার রুমে নীরবতা ভেঙে জাঙ্কুক অবশেষে বলে উঠলো, এই কাজের লোকগুলো ভালো কথা শোনে না, জানে আমি গরুর দুধ খাই না, তাও একই কাজ বারবার। তবে হ্যাঁ, দুধটা যদি তেল ফ্যাক্টরি থেকে আসে তবে এর ব্যাপারটাই আলাদা, সাথে স্বাদও। কথা শেষে জাঙ্কুক তেল থেকে নিজের পায়ের গতি বাড়ালো। সেকেন্ডে ভাবনার মধ্যে পড়ে গেল তাই, এই লোকটা গরুর দুধ খায় না মানে, তাহলে গরুর দুধের কি হবে? মুহূর্তে জাঙ্কুকের পাশে গিয়ে টেবিলের উপর রাখা 1 গ্লাস দুধ টেক ঠোঁটের সামনে ধরলো, অতঃপর টেকে উদ্দেশ্য করে বলতে লাগলো, না খাবো, খুব যত্ন করে তোমার ঠোঁটের সামনে ধরলাম যে। জীবন জাঙ্কুকের যত্নশীল রূপ আবার সবার থাকার সৌভাগ্য হয় না। মুহূর্তেতে রেগে গিয়ে জাঙ্কুকের হাতে থাকা গ্লাসটি ধাক্কা মেরে ফেলে দিয়ে জাঙ্কুকে বলতে লাগলো, আপনার যত্নশীল রূপটাকে আমার বিন্দু মাত্র ইচ্ছা নেই, কিন্তু আপনার হাত থেকে দেওয়া অমৃত খাবারও আমার কাছে সে বিষের মতোই লাগবে। ও আই সি মাই ডার্লিং, তো এই কথার ভিত্তিতে কিছু বিষাক্ত মুহূর্ত কেটে যাক। কোনো কিছু বোঝার 1 মুহূর্ত সুযোগ না দিয়ে জাঙ্কুক মুহূর্তেই দখল করে ফেললো তাই গোলাপের ন্যায় ঠোঁট জোড়া। অন্যদিকে জাঙ্কুকের হাত চলমান এলোমেলো আঁকাবাঁকা পথ জুড়ে। জাঙ্কুকের ঠোঁটের অত্যাচারে তার নিঃশ্বাস ফুরিয়ে আসার মতো অবস্থা, তবে তাতে বিন্দুমাত্র চিন্তা নেই জাঙ্কুকের। সে তো তাকে এই ভারী লেহেঙ্গার আজাদ থেকে মুক্তি দিতে ব্যস্ত। লেহেঙ্গার চঞ্চলা ঝামেলা শেষ করে জাঙ্কুক ছেড়ে দিল তার ঠোঁট। মুহূর্তের জন্যতেই নিঃশ্বাস ফেরত পেল, জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। জাঙ্কুক পুনরায় আরো একবার পর্যবেক্ষণ করলো তেকে। তেল পয়নে জাঙ্কুকে দেওয়া সেই ছোট্ট কিউট মিনি ড্রেস। তেকে এই পোশাকে দেখে জাঙ্কুকের যেন দীর্ঘদিনে জমে থাকা স্বপ্নটা আজ পূরণ হলো। সে তো এটাই চেয়েছিল, তার বউ তার পছন্দের জামাগুলো নিজ ইচ্ছায় পরবে। অতি আনন্দে জাঙ্কুক আবারও তেকে কোলে নিয়ে তেকে এবার আছড়ে মারলো খাটের উপর। আছড়ে ফেলে দেওয়ার কারণে তে কিছুটা ব্যথা পেয়েছে পিঠের মধ্যেই, তবুও সে জোরে জোরে নিঃশ্বাস দিচ্ছে, কেননা একটু আগে জাঙ্কুকের ঠোঁটে করা অত্যাচারে তার শ্বাস ফুরিয়ে গিয়েছিল। জাঙ্কুক খাটের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছে তার বউকে। তার বই দ্রুত চলা সেই নিঃশ্বাস বেশ আকর্ষণ করছে তাকে। তাছাড়া তার পছন্দের সেই ড্রেসটিতে তার বই সৌন্দর্য যেন আরো বেশি ফুটে উঠেছে। ড্রেসটির মাঝখান বরাবর ডিজাইনিং এই শিলাটা বেশ সুবিধাজনক জাঙ্কুকের জন্য। এই সুবিধা ভোগ করার সম্পূর্ণ অধিকার আছে তার। জান আমার, আজ পর্যন্ত ফুল স্পিডে চলমান কোনো গাড়িতে ওঠা হয় নাই না, না উঠলেও সমস্যা নেই, সেই অভিজ্ঞতা পূরণ করবো আজ। মানে মানে ঠানে বোঝানোর মতো মানুষ তো আমি না, আমি যা করি সবই প্র্যাকটিক্যাল। জাঙ্কুক এক রাগে ক্ষুধার্ত সিংহের ন্যায় ঝাঁপিয়ে পড়লো তার শিকারের উপর। অতিরিক্ত এই তীব্র রাগে সম্পূর্ণ ভুক্তভোগী হলো তার ঠোঁট জোড়া। কয়েক সেকেন্ডের জন্য দম নেওয়ার পর্যন্ত সুযোগ দিল না দেখে। তাই দাঁতের কামড়ে জাঙ্কুকের ঠোঁট বেয়ে 1 ফোঁটা রক্ত গড়িয়ে পড়লেও তা বিন্দুমাত্র প্রভাবিত করলো না জাঙ্কুককে। টানা 2 মিনিট পর জাঙ্কুকের ঠোঁটের অত্যাচার থেকে মুক্তি পেল তাই। সাথে সাথেই সেই নিঃশ্বাসগুলো নেওয়া শুরু করলো, যেগুলো এতক্ষণ পর্যন্ত নিতে পারেনি। এই দ্রুত চলা নিঃশ্বাসে ওঠানামা যেন আরো বেশি মোটিভেট করছে জাঙ্কুকে স্পেশাল ট্যাটুগুলো করে দিতে। জাঙ্কুক নিজে এই দায়িত্বটাও আর অপূর্ণ রাখলো না। তার ঘাড়ে গলাতে অনেকগুলো জায়গাতেই নিজের নামে সেই স্পেশাল ট্যাটুগুলো করতে লাগলো। তাই যেন জাঙ্কুকের হাতে বন্দি এখন। এভাবে বেশ কিছুক্ষণ স্পেশাল ট্যাটু করার দায়িত্ব পালন করার পর জাঙ্কুক বরকত দেওয়ার দায়িত্ব পালনে নেমে পড়লো। সংসারে তোলের বালিশগুলো যেন নিজ থেকে আমন্ত্রণ জানাচ্ছে জাঙ্কুককে বরকত নেওয়ার জন্য। কেটে গেল 30টা মিনিট। তেজা এখন বেশ অসহ্য লাগছে জাঙ্কুকের সাথে। জাঙ্কুক যেন নিজেকে বন্দি করে ফেলেছে তুলোর বালিশে বরকত দেওয়ার দায়িত্বে। জাঙ্কুক সেই দায়িত্ব পালনে এতটা মগ্ন হয়ে পড়বে তা তো কল্পনা করতে পারেনি কেউ।
নিজের মনে অনিচ্ছা সত্ত্বেও জাঙ্কুকে এই দায়িত্ব পালনের কারণে যে বেশ প্রশান্তি খুঁজে পাচ্ছে তের রুহুটা এতটাই সুখ খুঁজে পাচ্ছে যে সুখের আনন্দে বেবিতে কান্না করছে। জাঙ্কুকে এর কিছুই বুঝতে পারছে না, পারছে তো, তবে জাঙ্কুক তো এটাই চেয়েছিল। নিজের মনে অনিচ্ছা সত্ত্বেও তে যেন জাঙ্কুকের প্রতি দুর্বল হয়ে পড়ে। ও আমার, নিজের মনের আনন্দগুলোকে কেন দাফন দিচ্ছ? স্বামী না আমি তোমার, চাইলে নিজের স্বামীর কাছে স্বর্গীয় সুখ দাবি করতে পারো। সো হোয়াট? স্বামী স্ত্রীর সম্পর্ক আছে বলেই যে আমি আপনাকে ভালোবাসবো আর আপনার কাছ থেকে ভালোবাসা আদায় করার চেষ্টা করব, এরকম চিন্তা ভাবনা মাথা থেকে ছেড়ে ফেলে দিন জীবন চাক। স্বামী স্ত্রী সুসম্পর্কে চিন্তা বাদ দিলাম, বাট অধিকারের চিন্তা বাদ দিতে পারবো না। জলজন্ত রাক্ষস, কি বলো? বেবিদের চোখের পানি বন্ধ করতে এতগুলো পদক্ষেপ নিলাম, তা আমাকে রাক্ষসের উপাধি দিলা? দিস ইজ আনফেয়ার। আমার সাথে যা যা করে এসেছে তাকে ফেয়ার ছিল? হু কেয়ারস বেবি, লক্ষ্য যা ছিল তা তো পূরণ করেছি। হোক ফেয়ার কিংবা আনফেয়ার, দিন শেষে হয়েছে তো তুমি আমারই। ভুল ধারণা আপনার, আপনি আমাকে নিজের করতে পেরেছেন ঠিকই, কিন্তু আমাকে পাননি, আর পাবেন না। এই মুহূর্তে এসব কনভারসেশন যায় না তে। গাল ঘুরিয়ে একবার তাকাও নিজের আয়নার থেকে আর দেখো তোমাকে আসলে নিজের করতে পেরেছি নাকি পাইনি। এই পরিস্থিতি থেকে কি আসা যায়? এমন মুহূর্তে তো হস্টেল কেটেছিল, তখন আমি আপনার ছিলাম না, আর এখন 20 বড় আমি আপনার না। এইসব কথা বলে যদি নিজের মনটাকে সান্ত্বনা দিতে পারেন, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, বাট এসব কথাবার্তা বলে এই মুহূর্তটাকে আমি দাফন দিতে চাই না। সো প্লিজ জাস্ট কিপ কোয়াইট বেব, আই এম নট ইওর বেব। ছোট্ট কাজে ব্যাপারে তোমার টাইমে না করলে চলে না, না? মনে হচ্ছে ঠোঁটের মধ্যে রাজত্ব না করলে থামবা না। ভোর 4টা পর্যন্ত স্বামীর দায়িত্ব পালন করার পর জাঙ্কুক অবশেষে শান্তির নিদ্রায় শায়িত হলো। তবে তে আর তা করতে পারলো না। নিজের ধ্বংসের দিনে আবার শান্তির ঘুম কোনোভাবে হয় নাকি? অতিমাত্রা ক্লান্তি নিয়ে তে 7:30টা পর্যন্ত জাগনা ছিল, তবে শরীরের ক্লান্ততার কারণে হঠাৎই তার চোখ বুজে আসলো। সকাল 12:30 নাগাদ জাঙ্কুকের টইটয়ের কারণে তার চোখ খুলে আসলো। জাঙ্কুক গোসল টোসল শেষ করে সবে নাস্তা করতে বসেছে। তেকে জাগনা অবস্থা দেখে জাঙ্কুক তেকে ঠাট্টার স্বরে বলতে লাগলো, হোয়াট আ বিউটিফুল মর্নিং ভিউ। এই ভিউ দেখার পর তো ভাবতেছি খাবার খেয়ে পেট ভরবো নাকি নিজের শিকারকে খেয়ে বিষ খেয়ে কাম চালিয়ে ফেলেন না, এটাই বরঞ্চ আরো ভালো হবে। আরে না না, এত তাড়াতাড়ি মরার ইচ্ছা রাখলে তো তোমার সে গত রাতে সেট আপ করা সে বিষটা খেয়ে টুকে যেতাম। তেইটা যেন আকাশ থেকে পড়লো জাঙ্কুকের কথা শোনা মাত্র উপরে সিলিংয়ের দিকে তাকিয়ে চেক করতে লাগলো, এই রুমে তাহলে কি সিসিটিভি ক্যামেরা ছিল? এই দিকে তাকিয়ে ক্যামেরা খুঁজে লাভ নেই, আমার আসল ক্যামেরা তো তোমার তো চোখ, হাজার হলেও তুমি আমার অর্ধাঙ্গিনী বলে কথা। নিঃসন্দেহে কতটা দুর্ভাগ্যবান ব্যক্তি আমি যে এই জন্য আপনার অর্ধাঙ্গিনী হওয়া লাগতেছে। তা তো সব জন্মই হওয়া লাগবে মাই ডার্লিং। এখন আসেন, আপনার শত্রু খুব যত্ন করে আপনার জন্য যে ফেভারিট আপনার নাস্তা নিয়ে আসছে, তা আবার পুরান টাকার নলি। তে কিছু বললো না, জাস্ট অবাক হয়ে তাকিয়ে রইল জাঙ্কুকের খাবার টেবিলের দিকে। আরে আরে ভয় নাই, আমি আবার আপনার মতো বিষ মাখায় আপনার মারা ধান্দা বানাইনি। আপনার মতো ধর্ষকের সাথে সংসার করা যেতে তো বিষ খেয়ে মৃত্যু পড়ার অনেক বেশি শান্তি। মরার কুরকুরানি ইদানিং একটু বেশি উঠতে মনে হয়। ভালো ভালো নাস্তা খাইতে রাখতেছি, নাস্তা খাইতে আসো। আর না তোমার গলা টিপা তোমার কুরকুরানি মেটাতে তো আমার আবার বেশি সময় লাগবে না। লাগবো কেমনে? পারস তো শুধু এইগুলাই, ধর্ষণ, সন্ত্রাসী, অনৈতিক কাজকাম, র্যাগিং ইত্যাদি ইত্যাদি। মার্ডারের ট্যাগটা দিতে আর বাকি রাখে কেন? ওটাও দিয়ে দে। কথাটা শেষ করে জাঙ্কুক খাবার টেবিল থেকে উঠে গিয়ে বিছানার উপরে থাকা তেকে চাদরের সাথে মুড়িয়ে তেকে কোলে তুলে নিল, অতঃপর তেকে নিয়ে বসলো খাবার টেবিলের চেয়ারের উপর। জাস্ট 1 মিনিট সময় দিলাম ঘোড়ার বাচ্চা, ভদ্র মানুষের মতো খাবার কিন। আর যদি টাইমি করে না গেলস না, আই সোয়ার তোর কি কি যে কিনামো আমি নিজেও জানি না। জাঙ্কুকের কথা মতো তেজে কাজ করবে না তা তো জানো কথা। তে একেবারে পাথরের মতোই বসে রইল, একটা খাবার পর্যন্ত কিনলো না, চুপচাপ সেইভাবেই বসেছিল। জাঙ্কুক মোবাইলে টাইম দেখলো, অতঃপর তাড়াহুড়ো করে খাবার কিনতে লাগলো। অস্বাভাবিকভাবে খাবার খাচ্ছিল জাঙ্কুক। ঠিক 1 মিনিট শেষ হতেই চাপা ভেঙে যাওয়া সজারু থাপ্পড় খেয়ে তে একেবারে চেয়ার থেকে নিচে পড়ে গেল। উপরে তাকানো মাত্র কিছু বুঝে ওঠার আগে আরো কয়েকবার জাঙ্কুকের হাতে সেই সজারু থাপ্পড়গুলো খেতে হলো তেকে। জাঙ্কুকের শক্ত হাতে 4টা থাপ্পড় খেয়ে চাপার দাঁতগুলো যেন নড়ে উঠলো তের। তবে এতটুকুতেই যেন রাগ থামলো না জাঙ্কুকের, সাথে সাথে তেকে উঠে তের গলা চেপে তেকে একেবারে দেওয়ালের সাথে মিশিয়ে ফেললো। বান্দির বাচ্চা, আমার হাতে চাচা না খেলে কি তোর শিক্ষা হয় না? তোর কি ধারণা তোর বালের কাটতে আমি তাড়াতাড়ি আমি ধারণা থাকলে আমার মতো মেয়ের বিয়ে পারিস
কইছস কেন? তোর প্রতি দুর্বল হয়ে তোর বিয়ে মারিছে দেখাই যে তোর সব ধরনের ফালফাল আমি সহ্য করবো। এইরকম ধান্দা মাথা থেকে চাইরা ফেলা দে। কোনো ধান্দা মাথা থেকে চাইরা ফেলানোর তো প্রশ্নই আসে না জিয়ন জাঙ্কুক, কারণ আমি পরপুরুষ থেকে তো কোনো কিছু এক্সপেক্টই করি না। ও আচ্ছা, আমি পরপুরুষ? চিকনি বাচ্চা, তোরে তো এটা নীলপরীকে বিক্রি করে দিয়ে আসি। প্রতি রাতে পরপুরুষের যখন আসবো না, তখন তুই বুঝবি পরপুরুষ আসলে কি। সেই এক্সপেরিয়েন্স তো কাল রাতে তোর মাধ্যমে পেয়ে গেছি। এত কষ্ট করে আর এক্সপেরিয়েন্স দেওয়ার কি আছে? এত রাতে আমি হাই করতে তোর। জাঙ্কুক থেকে থাপ্পড় দেওয়ার পর তুই খাটের উপর আস্তে মারলো, অতঃপর তের উপর উঠে গিয়ে তের গলাটা শক্তভাবে দুই হাত দিয়ে চেপে ধরলো। নিঃশ্বাস না নিতে পারার কারণে তের ফর্সা গাল দুটো মুহূর্তে লাল বর্ণ ধারণ করলো। তের শ্বাস নিতে পারছে না, এটা দেখার পর নিজের রাগকে নিয়ন্ত্রণে এনে জাঙ্কুক থেকে ছেড়ে দিল। তবে এইটুকুতে শান্ত হয়নি জাঙ্কুক। খাবার টেবিলের ওপর রাখা সেই নেহারিগুলো একেবারে ছুঁড়ে মারলো তের উপরে। তেও তো আর কম জানা, সে একটা নেহারি হাড্ডি ঠাস করে ছুঁড়ে মারলো একেবারে জাঙ্কুকের মাথা বরাবর। মরণে ডাকছে তোরে। যতের ভাষা যেহেতু বুঝোসই না তুই, এখন থেকে অত্যাচারের ভাষাতেই আচরণ করবো তোর লাগে। প্রস্তুত থাকিস। জাঙ্কুক বেডরুমের দরজাটা বাইরে থেকে লক করে দিয়ে চলে গেল সেখান থেকে। জাঙ্কুক চলে যাওয়া মাত্রই তে কান্নায় ঢলে পড়লো। জোরে জোরে কান্না করছে আর নিজেকেই সান্ত্বনা দিচ্ছে। এই কাহিনী সমাপ্তি এখানেই হতে পারে না, প্রতিশোধ তো সে নেবেই, যেভাবেই হোক না কেন। তের সাথে ঝগড়া হওয়ার পর জাঙ্কুক চলে আসে ভার্সিটির ক্যাম্পাসে, যেই ক্যাম্পাসে প্রথমবারের জন্য দেখেছিল তেকে। সেই প্রথম দিন থেকে তার বই সাহসী সত্যটার জন্য মন কেড়ে নিয়েছিল জাঙ্কুকে। সেই দিনও তো একলাই লড়াই করে যাচ্ছিল সিনিয়র বুড়ি করা সেই গার্লগ্রুপদের বিরুদ্ধে। তবে সেই দিনটা শুধু লড়াইয়ে জয় অর্জন করেনি, বরঞ্চ মনও অর্জন করেছিল এক মানুষরূপী রাক্ষসের। তখনই জাঙ্কুক প্রথমবারের মতো বুঝতে পেরেছিল তার মনের ভিতরে এক প্রেমিক সত্তারও বসবাস আছে, যাকে আদর্শ রূপ দেওয়ার জন্য কতই না চেষ্টা করেছে জাঙ্কুক। নিজেকে এক আদর্শ প্রেমিকে পরিণত করতে সে কম চেষ্টা তো করেনি, তবে তাতে ব্যর্থ হয়েছে বারবার। নিজের আদর্শ সত্তাটা দিয়ে যখন নিজের প্রেমিকাকে নিজে করতে পারেনি, তখন বাধ্য হয়ে নিজের রাক্ষসের সত্তাটাকে জাগ্রত করতে হয়েছে জাঙ্কুকে। এই বিষয়টি জাঙ্কুক নিজেও জানে। সে হোস্টেলের রাত থেকে শুরু করে আজকে সকাল পর্যন্ত জাঙ্কুকদের সাথে যা যা কিছু করেছে তা কোনোটাই করা তার পক্ষে ঠিক হয়নি। এইসব কথা ভেবে যখন নিজের বিবেকে না লাগে, তখন জাঙ্কুকের বেশ অনুতপ্ত বোধ হয়, যা সে অনুভব করতে চায় না। কেননা নিজের প্রেমিকাকে নিজের করে পেতে সে কোনো হিরো না, বরঞ্চ ভিলেনের পন্থা অবলম্বন করেছে, যা কিনা তে এবং সমাজ সবার কাছে অগ্রহণযোগ্য। তবে জাঙ্কুকের কাছে নয়, কেননা সে যা কিছু করেছে তাকে নিজের নামে করতেই করেছে, এবং দিন শেষে এই পন্থী অবলম্বন করে সে তাকে নিজের নামে করতে পেরেছে, যদিও তার মনটা পায়নি। ওয়েট আ মিনিট, হে মাই আজার্স, এই ভিডিওটি এই পর্যায়ে তোমাদের সকলের উদ্দেশ্যে একটা কোয়েশ্চেন। বলো তো তোমাদের কি মনে হচ্ছে এই স্টোরিটা এন্ডিংটা কেমন হবে? তোমাদেরকে তিনটা অপশন দিচ্ছি, যে অপশনটা তোমাদের কাছে বেস্ট মনে হবে সেই অপশনটাকে এই টাইমিংটা মেনশন করে কমেন্ট করে দিবা, ওকে? তো নাম্বার 1 অপশন হ্যাপি এন্ডিং, নাম্বার 2 অপশন স্যাড এন্ডিং, নাম্বার 3 অপশন টুইস্ট এন্ডিং। যেটা তোমাদের মনে হচ্ছে সেটাকে কিন্তু কমেন্ট বক্সে এই টাইমিংটাকে মেনশন করে জানাবা, ওকে? আজ ভার্সিটিতে জাঙ্কুক সারাটা দিন একলাই কাটিয়েছে। সন্ধ্যার দিকে জাঙ্কুক বিরিয়ানির 2 প্যাকেট নিয়ে বাড়িতে ফেরত আসলো। তবে বেডরুমে যাওয়ার সাহস জাঙ্কুকের হচ্ছে না, আর ইচ্ছাও। জাঙ্কুক বেশ কিছুক্ষণ ড্রয়িং রুমে বসেছিল, একের পর এক সিগারেট টেনে যাচ্ছে। তাও যেন তার অমনের অস্থিরতা কমাই নামনি। নিঃসন্দেহে এর সাথে সকালে করা সে কর্মকাণ্ডের কোনো কারণে জাঙ্কুকের মনটা দুর্বল হয়ে আছে। তবে জাঙ্কুক নিজের এই মনের দুর্বলতা কোনোভাবে তের সামনে প্রকাশ করতেই চায় না। জাঙ্কুক ভাবতে থাকে তাকে কোনো খাবার পানি না দিয়ে তাকে বন্দি করে চলে গিয়েছিল সে। হয়তোবা মেয়েটা এখনো সে আগের মতোই শুয়ে আছে, নয়তো হয়তোবা ঘুমিয়ে পড়েছে অতিরিক্ত ক্লান্তিতে। কি একটা ভেবে নিজের মনের মধ্যে সাহস জুগে জাঙ্কুক অবশেষে বেডরুমের দরজাটা খুললো। দেখতে পেল সে আগের মতো অবস্থাতেই তে শুয়ে আছে। সকালে তের উপর ছুঁড়ে মারা সে তরকারি ঝোলগুলো তের গায়ের মধ্যেই লেপটে আছে। সে সেগুলোকে পরিষ্কার পর্যন্ত করেনি। জাঙ্কুক থেকে কিছু বলো না, রান্নাঘরে গিয়ে ক্লিনিং এর প্রোডাক্টগুলো এনে নিজেই সেই রুমটাকে একলা পরিষ্কার করতে লাগলো নিঃশব্দে। তে দেখলো জাঙ্কুকের সম্পূর্ণ ঘটনা, তবে কোনো রিয়েকশন দিল না। ফ্লোর পরিষ্কার শেষে জাঙ্কুক তের কাছে গিয়ে তেকে সজোরে খাট থেকে কোলে তুলে নিল, অতঃপর ওয়াশরুমে গিয়ে তেকে শাওয়ারের সামনে বিছিয়ে শাওয়ারটা অন করে দিল। অসহ্য কর, যাতে আপনাকে গোসল করাই দিই সেটা অবশ্যই চাইবেন না। ভালো ভালো গোসল করে বেরোন, আর নাহলে সকালের মধ্যে এমন কোনো কিছু করে বসবো যা আপনার পেটের মধ্যে হজম করতে দিবে না। কথা শেষে জাঙ্কুক একটা টাওয়াল সেট বাথরুমে এক কর্নারে ঝুলিয়ে রেখে সেখান থেকে চলে গেল। জাঙ্কুক চলে যাওয়া মাত্র তে নিজেকে পরিষ্কার করলো। গোসলটা সেরে নেওয়ার পর বেশ শান্তি অনুভব হচ্ছে তার। এই গোসলটা তার আগেই করা উচিত ছিল। গোসলখানা থেকে বের হতেই তে দেখতে পেল জাঙ্কুক বেডরুমটাকে আবারও আগের মতো গোছানো করে ফেলেছে। এমনকি সাইড টেবিলের উপরে এক প্যাকেট বিরিয়ানি রাখা আছে। তেটা তো বেশ ক্ষুধা লেগেছে সকাল থেকে না খাওয়া মেয়েটা, তবে এখন সে খাবে না, কেননা জাঙ্কুক তার সাথে খাবার জন্য অপেক্ষা করে যাচ্ছে। তাই তো জাঙ্কুকের সাথে কোনোভাবে খাবার খেতে চায় না। ওভেন থেকে গরম করে আনছি, এখনই খেয়ে ফেলেন, আর নাহলে আবার গরম করা লাগবে। আপনার সাথে বসে খাবার চাইতে না খেয়ে ঘুমিয়ে পড়া ভালো। কথাটা বলেই তে খাটে গিয়ে শুয়ে পড়লো। জিনিসটা জাঙ্কুক আগে আন্দাজ করতে পেরেছিল। তের কাছ থেকে এরকম রেসপন্স পাওয়া অত্যন্ত স্বাভাবিক, তাই জাঙ্কুক আর তর্কে জড়ালো না। সাথে সাথে নিজের প্যাকেটটা নিয়ে ড্রয়িং রুমে চলে গেল। জাঙ্কুক চলে যাওয়া মাত্রই তে একেবারে ঝপসে পড়লো সেই প্যাকেটটির উপর, কেননা অনেক বেশি ক্ষুধা লেগেছিল তার। ক্লান্ত শরীরটা নিয়ে এতক্ষণ পর খাবার খাওয়ার পর তার শরীরটা যেন ছেড়ে দিল। তাই খাবার শেষ করে একেবারে বিছানাতে লুটিয়ে পড়লো। 5
মিনিটও সময় লাগলো না তের ঘুম চলে আসতে। আধা ঘন্টা পর হঠাৎই নিজের গালের মধ্যে জাঙ্কুকের ছোট ছোট চুমুর স্পর্শে তের ঘুম ভেঙে গেল। তাকাতেই দেখতে পেল জাঙ্কুক তের গালের মধ্যে ছোট ছোট চুমু খেয়ে যাচ্ছে। তে রেগে গিয়ে জাঙ্কুকে সরিয়ে দিতে যায়, তবে জাঙ্কুক আর সরে না, আবারও তেকে জড়িয়ে ধরে। সর এখান থেকে, যদি ভেবে থাকো এসব কর্মকাণ্ড করে তোকে মাফ করে দেবো তাহলে ভুল ভাবতেছ। মাফ চাইতে আসিও নাই, যে কাম করছি মাফ চাইলেও মাফ পাবো না। তাইলে কেন আসছো আমাকে আবার চাইতে, নাকি টেলি সার্ভিস নিতে? ধরি আমায়। তের কথা জাঙ্কুক শোনো না, তেকে শক্ত বাঁধনে নিজের সাথে ধরে রাখলো। আমি একটা জলজন্ত মানসরূপী রাক্ষস দে, আর এই কথাটা আপনার জন্য দুঃখজনক হলেও চিরন্তর বাস্তব যে রাক্ষসের পাঁজরের হাতে আপনার সৃষ্টি। এটাই তো সবচেয়ে বড়। হ্যাঁ জানি, এটাই আপনাকে পৃথিবীর সবচেয়ে দুর্ভাগ্যবান নারী হিসেবে বানায় রাখছে। তবে এতটুকু জেনে রাখেন, এই রাক্ষসের মাঝেও একটা হৃৎপিণ্ড আছে, যে হৃৎপিণ্ডে আপনার ভালোবাসার রক্ত প্রবাহিত হয়, এবং আমার অর্ধাঙ্গিনী হিসেবে আপনার হাতে শুধুমাত্র ক্ষমতা আছে এই রাক্ষসটাকে সঠিক কিংবা ভুল যে কোনো পথে নিয়ন্ত্রণ করার। আমার সাথে এই রাক্ষসের নিয়ন্ত্রণ না, বরঞ্চ ধ্বংস লেখা আছে। কইরেন আপনি তো জীবন জাঙ্কুকেরই ফিমেল ভার্সন। আপনার হাতে ধ্বংস হওয়া মানে নিজের হাতেই ধ্বংস হওয়া। তবে এর আগে একটা ছোট্ট অনুরোধ, আমাকে হাজারবার ঘৃণা করলেও ধ্বংস করার আগে অন্তত একবার ভালোবাসেন, যেন আমি তৃপ্তি সহকারে মরতে পারি। আমার কাছ থেকে এসব আশা করতে চাইস না, তুই ধ্বংস করবো তোকে যন্ত্রণা দিয়ে মারতে, তৃপ্তি দিয়ে না। জাঙ্কুক নিশ্চুপ হয়ে গেল সেই মুহূর্তেই, কিছু বললো না। হঠাৎই তের গালে একটা চুমু খেয়ে নিজের বালিশে শুয়ে শুয়ে পড়তে লাগলো। যা চিনতে যাবে না, আত্মের মাইনা ধরে জীবনে প্রথম মানে যে বইয়ের কাছে কিছু চাইলাম তাও মনে করে দিলি। এই বইয়ের কাছ থেকে কিছু পাওয়ার ইচ্ছে তো সব মরণটা চাইতে অবশ্যই দিয়ে দিতাম। কথাটা বলেই তে খাট থেকে উঠে যেতে চায়, তবে জাঙ্কুক তের হাতটা শক্তভাবে চেপে ধরে তেকে বালিশের মধ্যে শুয়ে দেয়। এখানেই ঘুমান, আজকে আর আপনাকে ডিস্টার্ব করবো না, আই প্রমিস। কথাটা বলেই জাঙ্কুক শুয়ে পড়লো। কেউ আর উঠলো না, কেননা এখন যদি উঠে তাহলে জাঙ্কুক যদি আবার দায়িত্ব পালনে ব্যস্ত হয়ে পড়ে, তখন আর কোনোভাবে এই পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে আনা তের পক্ষে সম্ভব হবে না। কোরবানির ঈদের ছুটি শেষ হয়ে ভার্সিটি আবারও আগের নিয়মে চালু হয়ে গেছে। আজ একটা দিন কেটে গেল। তে এতটা অ্যাক্টিভ স্টুডেন্ট হওয়ার সত্ত্বেও আজ ভার্সিটিতে যায়নি। এমনকি জাঙ্কুকে এই সম্পর্কে কিছু বলেওনি। হয়তোবা তাদের মধ্যকার বন্ড এখনো তেমন একটা আন্ডারস্ট্যান্ডিং বন্ডে পরিণত হয়নি, এই জন্য হয়তোবা জানানো হয়নি, এমনটাই ভাবতে থাকে জাঙ্কুক। তাই তো পরের দিন তে কিভাবে ভার্সিটিতে যাবে এবং তার কি কি প্রয়োজন হতে পারে এসব কিছু ভেবে চিন্তে জাঙ্কুক গেল তের সাথে কথা বলতে। ভাই পাকনা মেয়েদের তো আবার টেলি ভার্সিটি না গেলে চলে না। তোমার মনের মধ্যে অবশ্যই চুলকানি শুরু হয়েছে, এম আই রাইট? কাপুরুষদের মতো কথা ঘুরে গেছে না বললা, যা বলতে আসছে তা বললা চোখের সামনে থেকে বিদায় হন। আমার বিদায় করে তারা মাথাকে চারা ফেলা দেয়, যতই বিদায় করার চেষ্টা করবি ততই তোর কাছে আসবো। এর এক্সাম্পল তো 2 দিন আগে দিছি, ভুলে যাস কেন? এই বারের কথা বাড়িতে আমার রুমে আসছো না রে? আইছিলাম তো পিরিতির কথা মারিতে, তবে তোর কথার টেনশনে ওই বারের কথাটাই মুখ দিয়ে বাইর হয়। তিয়ার এই কথার উত্তর দিল না, বিরক্তির ভঙ্গিতে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। তোর পেঁচা মার্কা মুখ দেখার ভালো ইচ্ছা নেই আমার, তাই যা বলতে আসছি তাই বলি। তোর স্বামী হিসেবে আজকে থেকে তোর প্রতিদিন ভার্সিটিতে আমি দিয়ে আসবো, আমি নিয়ে আমো, আর হাত খরচের টাকাও এখন দিয়ে দিতেছি। আর এসবের বাইরেও ক্যাম্পাসের মধ্যে যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে ইউনো নাম্বার দিয়ে দিতেছি, ওর একটা সব কাজ করে নিবি। নাম্বার নিয়ে কি বাধা ফেলাম আমি? মোবাইল নষ্ট আমার। ও মা, মোবাইল নষ্ট আগে বলবো না। আইসি শালা তোর কি রে, 4 মিনিটের সমস্যার কথা তোরে জানানো কেন রে? এত তাড়াতাড়ি ভুলে গেছিস আমারে? আমি তোর সাকার শাহ ও 29 সাকার আ বারের একটা মাইয়া কথা কথা মেজাজটা খারাপ পড়ে আমার। কথাটা বলেই জাঙ্কুক সেই রুম থেকে চলে গেল। অতঃপর 2 মিনিট পর নিজের হাতে নতুন একটা মোবাইল নিয়ে আবারও তের সামনে আসলো। এই ধরেন, এক্সট্রা মোবাইল এটা আমার, বিশেষ প্রয়োজন ছাড়া আজ পর্যন্ত কোনো কিছুতে ব্যবহার করি নাই। তে মোবাইলটা হাতে নিয়ে অন করতে না করতেই রঙ্গলীলা এক সাইডে চলমান ছেলেমেয়ে একসাথে কুতকুত খেলার আওয়াজে পুরো রুমটা কেঁপে উঠলো। তে মুহূর্তে বড় বড় চোখ করে তাকালো জাঙ্কুকের দিকে। আরে আরে, ডোন্ট বি জেলাস বেব, এই মেয়েদের চেয়ে বেশি ভালো তুমি কুতকুত আওয়াজ করো, কিন্তু তুই এদের চেয়ে ভালো প্র্যাকটিক্যাল করতে পারছ না। ও আল্লাহ, বউ আমার কি কয়? আমার পরিস্থিতি নিয়ে এত বড় ভুল ধারণা, তবে তুমি ছাড়া ভুল ধারণা এখনো মিটাতে দিতে পারি। কি করবো নাকি? সাত সকালবেলা জুতার বাড়ি না খাতে চালা বিদায় হ। যাইতাম না গো, মাজা ভাঙবো শিকারের প্র্যাকটিক্যাল এক্সামে। কথাটা বলে জাঙ্কুক হাসতে হাসতেই সেই রুম থেকে চলে যায়। 2 ঘন্টা পর ডোর বেলে কলিং বেল বাজতেই জাঙ্কুক দৌড়ে চলে যায় দরজা খুলতে। দেখতে পায় ইউনো 2টা ব্যাগ হাতে নিয়ে তাদের বাড়িতে এসেছে। ডোর বেলে আওয়াজ শুনে তেও তাড়াহুড়ো করে নিজের বেডরুম থেকে বেরিয়ে আসে। ভাবি, প্রথমে আপনার হোস্টেলে গেছিলাম, পরে আপনার বান্ধবী আমার হাতে যা যা ধরা দিয়েছে আপনার জিনিসপত্র ওইগুলো নিয়ে চলে আসছি, বই খাতা কিন্তু দেয় নাই, সেগুলো আর লাগবেও না। কথাটা বলেই তাই ইউনোর হাত থেকে 2টা ব্যাগ নিয়ে সাথে সাথেই গার্ডেন এরিয়াতে চলে যায়। জাঙ্কুক তাই পিছু পিছু যায় দেখতে তে কি করছে এটা দেখতে। তে ব্যাগের ভেতর থাকা জিনিসগুলো এক এক করে বার
করতে থাকে সেই জিনিসগুলো দেখে বোঝাই যাচ্ছিল সেগুলো হয়তো বা বোগামের দেওয়া, কারণ ডায়েরির পাতায় শুকনো গোলাপের পাতাগুলো দেখা যাচ্ছিল। জাঙ্কুক বেশ রাগান্বিত চোখে তাকিয়ে থাকে সেই জিনিসগুলোর দিকে। তবে তার রাগ এক মুহূর্তে শেষ হয়ে যায় যখন জাঙ্কুক দেখতে পায় তাই সব জিনিসগুলোর উপরে কেরোসিন ঢেলে সেগুলোকে আগুনে পুড়িয়ে দিচ্ছে। শুধু তাই নয়, তার কাছে তার বাবা মার যে ফটোগুলো ছিল সেগুলোকে আগুনে পুড়িয়ে একেবারে ছাড়খাড় করে দেয়। এরই সাথে নিজের আগে যে সিনটা ছিল সেটাকে আগুনের মধ্যে ঠেলে দেয়। হঠাৎ এরকম কর্মকাণ্ড জাঙ্কুককে আনন্দ দেওয়ার চেয়ে অবাকটাই করে বেশি। তবে তাও সে তার বউয়ের প্রতি অনেকটাই হ্যাপি, কেননা সে তার পুরনো স্মৃতিগুলোকে একেবারে মুছে দিয়েছে। এই আনন্দে জাঙ্কুক দেখে গিয়ে পেছন দিকে হাত করে, অতঃপর তেল কানে ফিসফিস করে বলতে লাগে, ওয়েল ডান বেব। বিয়ের পর প্রতিটা মেয়ে নতুন জীবন শুরু করতে হয়। আগে জীবনে করার টাইম আছে, এখন থেকে জীবনদের পরিচিতিতে নতুন জীবন শুরু করো। মজা করো, খাও দাও, ডেলি ভার্সিটি যাও আর জামার টাকা অ্যাশ করো। ভার্সিটির কথা বলে লাভ নেই, ভার্সিটি আর চাচ্ছি না আমি। কি কান কি বয়রা নাকি? কথা কি একবার শুনেন না? ভার্সিটি আর যাবো না, লেখাপড়া বন্ধ। ও বাবা, এই মেয়া, এই আবার তোর কোন নাটক রে? কেন ভার্সিটি যাবে না? অশিক্ষিত হওয়ার পাপে ধরছে? আপনার অবগতির জন্য জানিয়ে দিই, অশিক্ষিত হওয়াটা কোনো পাপ না। শিক্ষিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে না জেতাটা পাপ। সে পাপ আমি করে ফেলছি, এই পাপ আর করবো না। কানে নিচে থাকলে তোমার তেরো কথা শুধামো আমি, বালে একটা মাইয়া। কই যাচ্ছে নতুন জীবন শুরু কর না। আগের ঘটনার মধ্যে ডিব্বা আছে। আরে বাবা, আর কয়বার নিজের জীবনে নতুন জীবন শুরু করবো আমি? সে হোস্টেলের দিনে তো আপনার বিশেষ অবদানে নতুন জীবন সূচনা হয়েছে আমার। ভুলে গেছেন এত তাড়াতাড়ি? সেই দিন আমার কাছ থেকে আমার সবচেয়ে প্রিয় জিনিস কেড়ে নিয়ে আমাকে নতুন জীবন শুরু করতে বাধ্য করছেন। এত তাড়াতাড়ি ভুলেন কিভাবে? শুয়োরের বাচ্চা, ইদানিং কোচামালার কাজটা একটু বেশি করে ফেলতেছস না? কসম খোদার, আরেকবার এরকম কোচামালা কথা বলে তোর জিভটা টেনে ছিঁড়ে ফেলবো আমি। আরে বাবা, কোচা কই মারলাম? আমি তো ধন্যবাদ জানাইতেছি আপনাকে, আমার জীবন থেকে সবকিছু কেড়ে নিয়ে আবারও সেই সব জিনিসগুলোকে অর্জন করার একটা সুযোগ দিতেছেন না, এর জন্য ধন্যবাদ আপনাকে। জাঙ্কুকের রাগে নিঃশ্বাস ভারী হতে লাগে। তবে তার চোখের পানি দেখে জাঙ্কুক আর সেখানে রাগ ছাড়তে পারে না। তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। ইনুও যায় জাঙ্কুকের পিছে পিছে। ভাই সত্যি করে বলতো, আপনি কি রিগ্রেট হইতেছে না ভাবের লেখা? রিগ্রেট? কি এর বাইরে রিগ্রেট আমার? রিগ্রেটের মাইরে সালাম। জাঙ্কুকে জোরালো ব্যাটে রাখাতে পাছাটা পুরো চাটনি হয়ে গেল জাঙ্কুকের চামচার। মারেন, বেশি মারলে কি আর হবে? গোটাই বের হবে। সেই গোটাই মুখে তুলে খাওয়াবো তোমার কুত্তার বাচ্চা। ওই দিন এরকম বাচ্চার প্রাইস না দিলে এরকম কিছু করতামই না আমি। ভাই আমাকে মারতেছেন কেন? আমি কি আপনার ক্ষতি চাইতে পারি? আমি না ভাবির ক্ষতি চাই, না তো আপনার। আমি তো চাইছি শুধু আপনার মিলা যান। ধর, কপালে মিলন তো জুটে নেই, মহামিলন জুটছে। ওই মহামিলনের ভিত্তিতে দিনে 24 ঘন্টা খোঁচা মারার আঘাতে একেবারে ছাড়খার হয়ে যেতেছে আমি। মনের দুঃখে জাঙ্কুক সেদিন অনেকক্ষণ ড্রিঙ্ক করলো। ড্রিঙ্ক করে 11টার পরই ঠিক বাড়িতে ফেরত আসলো জাঙ্কুক। মুখ থেকে মদের দুর্গন্ধ বের হওয়ার কারণে তেল থেকে 101টা গালি খেয়ে অতপর জাঙ্কুক শাওয়ারে চলে গেল। মাথাটা এমনি কেমন যেন ঝিমঝিম করছে। আজকে ড্রিঙ্কটা একটু বেশি নিয়ে ফেলেছে। শাওয়ারটা শেষ করে জাঙ্কুক বিছানায় এসে শুয়ে পড়লো। তবুও মাথার ঝিমঝিমানি কমছে না। কমবে এবার কিভাবে? তেল কর্মকাণ্ড তো তার হজমই হয় না। এই যেমন সকালে তে নিজের সব আগের জিনিসগুলোকে পুড়িয়ে ফেললো, আর এখন ইদানিং জাঙ্কুকের সামনে ইচ্ছে করিতে এমন অবস্থাতে থাকে যা দেখে জাঙ্কুক আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। এই যেমন তে এখন জাঙ্কুকে দেওয়া উপহার হিসেবে পিঙ্কু জামাটা পরে শুয়ে আছে। যে জামাটি পরিধানে তার সৌন্দর্য আরো বেশি ফুটে উঠেছে। এই সৌন্দর্যই জাঙ্কুক কতটা মনোমুগ্ধ তা যদি এখন প্রকাশ করতে চায় তাহলে তেই তাকে একেবারে ক্যালারি দিবে। ক্যালারি যেহেতু দিবে তাহলে এইসব জামা পরে তাকে মুগ্ধ করারই বা কি আছে? জাঙ্কুকের ছোট বাচ্চাটা যে এমনিতেই এরকম সৌন্দর্য সহ্য করতে পারে না। এমন সৌন্দর্য দেখলে সে যে কান্না করে, এটা কিন্তু বুঝতে পারে না। তে ঘাড়ের অন্য পাশে মুখ দিয়ে ঘুমিয়েছিল। হঠাৎই জাঙ্কুক থেকে টান দিয়ে নিজের কাছে এনে তার ঘাড়ের মধ্যে রাজত্ব করা শুরু করে। ঘাড়ে রাজত্ব করতে করতে নিজের মনের মুগ্ধতা প্রকাশের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিতে থাকে জাঙ্কুক। কি করতেছে? ছাড় আমায়। না, আজকে না তে, আজকে তোর প্রেমে যে হাবুডুবু খায় আছি আমি পুরো। তোরে ভালোবাসতে বাচ্চাটাকে কান্না করতেছে, থাকস না? শুনতে বলতেছে কানে শুনে টাকা মিলেছে কেন আপনি? এই প্রশ্নটা নিজেরা কর না। চোখের সামনে এত সুন্দর একটা বড় রেখা নিরজ্জ না হয়ে কেমনে থাকি ক? লজ্জা করে না এসব কথা বলতে চিরুন জাঙ্কুক? না করে না রে, এই লজ্জাটারে বিসর্জন দিয়ে তো তোরে নিজের করে পাইছি আমি। তোরে পাইতে যে জিনিসটা বিসর্জন দিছি ওটা আবার আমি কেমনে? নিজের এই পাপি জীবনে কোনো হিংসুয়ামের কাম তো করছিলাম গো, যে তোমার জন্য শখ করে এই ড্রেসটা কিনে আনছিলাম। কত সুন্দর ডিজাইন। এই ডিজাইনের কারণে কোনো অসুবিধাই হয় না। এই জাঙ্কুকের কথার কোনো উত্তর দিল না, কেননা সেটা অন্য ধ্যানেই মগ্ন ছিল। জাঙ্কুকের করা অত্যাচারগুলো এখন তেমন একটা
গায়ে লাগছে না তার, হয়তো বা এগুলোর অভ্যাস হয়ে গেছে তাই। তো এভাবে সুখে দুঃখে কেটে গেল আরো একটা রাত। পরের দিন সকাল হতে জাঙ্কুক ডেকে নিয়ে ও তার কাছের মানুষদেরকে নিয়ে গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল। জাঙ্কুকের এমন হুটহাট করে নেওয়া সিদ্ধান্তের কারণ কোনোভাবে তার মাথায় ঢুকছে না। হয়তো জাঙ্কুকের বাবা বলেছে তাই, যদিও জাঙ্কুকে নিজের বাবার সাথে সুসম্পর্ক আছে বলে তে মনে করে না। কেননা যতবারই জাঙ্কুক তার বাবার সাথে কথা বলেছে, ফোনের মধ্যে চিৎকার করেই কথা বলেছে। এত কিছুর পরে জাঙ্কুক কেন গ্রামের বাড়িতে যেতে যাচ্ছে সেটা তে বুঝতে পারছিল না। গ্রামের বাড়িতে যাওয়ার পুরোটা রাস্তায় জাঙ্কুক থেকে নিজের গ্রাম সম্পর্কে A to Z সব ঘটনা খুলে বলছিল, যদিও সেই সব শোনার বিন্দুমাত্র ইচ্ছা তার মধ্যে ছিল না। তবু জাঙ্কুক নিজ আনন্দে সবকিছু বলেই যাচ্ছিল। পলিটিশিয়ান না হওয়া সত্ত্বেও গ্রামের মধ্যে সবচেয়ে প্রভাবশালী হচ্ছেন তার বাবা। তার বাবা পেশায় একজন ডক্টর ছিলেন, তবে পরবর্তীতে তিনি একটা প্রাইভেট হসপিটাল নির্মাণ করেন এবং এরপর একের পর এক পুরো বাংলাদেশ জুড়ে অনেকগুলো প্রাইভেট হসপিটাল নির্মাণ করেছেন। অসংখ্য রোগীদের বিনা টাকায় চিকিৎসা প্রদান করে বেশ খ্যাতি অর্জন করেছেন তিনি। এই শান্তি বজায় রাখার জন্য দেশ থেকে অনেকগুলো অ্যাওয়ার্ড পর্যন্ত পেয়েছেন। মানুষের ভালোবাসায় নাকি তার ক্ষমতার উৎস। জাঙ্কুক বকবক করে আরো অনেক কিছু বলল তার বাবা সম্পর্কে। তে শূন্য, তবে কোনো প্রতিক্রিয়া দিল না। কেননা তের মধ্যে এত এত ক্ষমতার উৎস শুধুমাত্র নীতি কাজ দিয়ে করা যায় না। তের মধ্যে তো নীতি কাজ এবং নীতিবোধ শুধুমাত্র মানুষকে বিপদে ফেলে, অনৈতিক কাজে শুধুমাত্র মানুষকে সাফল্যের চূড়ার প্রান্তে একেবারে নিয়ে যেতে পারে। হাইওয়ে রোডে বেশ একটা লম্বা পথ পাড়ি দিয়ে তে অবশেষে আসলো জাঙ্কুকদের বাড়িতে। বাড়িটা বেশ বড়, একেবারে বাংলা বাড়িদের মতোই। জাঙ্কুক সুশীল স্বামীর মতো গাড়ি থেকে নেমে তের হাত ধরে তেকে দরজার সামনে নিয়ে যেতেই জাঙ্কুকের মা দৌড়ে আসলো তাদেরকে বরণ করতে। জাঙ্কুকের মার পিছু পিছু জাঙ্কুকে একমাত্র সুন্দরী বউ ন্যান্সিও আসলো। আস্তে আস্তে তেদের দিকে তাকিয়ে একটা হাসি দিল। তবে এই হাসির কারণ তে ছিল না, বরঞ্চ তের পিছনে দাঁড়িয়ে থাকা ইউমি ছিল। এটা বুঝতে তে বাকি রয় না। মাশাআল্লাহ, কি সুন্দরী পুতির বউ আমার। দিস ইজ নট ফেয়ার ভাবি, আপনি তো আমার সৌন্দর্যকে হার মানিয়ে দিলেন। তাদের কথা শুনে তে কি বলবে বুঝতে পারছে না, কেননা তে তো ঠিক করে রেখেছিল জাঙ্কুকের বাপ মা 14 গোষ্ঠীকে একেবারে ধুয়ে উদ্ধার করে ফেলবে। তবে তাদের নমনীয় ব্যবহার থেকে তার কঠোর রূপ দেখাতে পারলো না। কি হলো, চুপ হয়ে আছো কেন মা? লজ্জা পাই না, লজ্জা পাই না, একটু টাকা তোমারই পরিবার। আসলে আন্টি, আরে মা গাড়ি থেকে খাও না, আর লজ্জা আর মুখটি বন্ধ থাকে নাকি? আইটেম বম মাস্তা, বম ব্লাস্টের মতো ওর কথা বাইর হয়। আর কথা হচ্ছে কি এক একটা আগুনে মাইরে বাপ, আল্লাহ মাফ করুক। সরি টু সে মিস্টার জিয়ন জাঙ্কুক, যারা আগুনে পড়ে চোখ তাদের সামনে তার মুখটা বন্ধ করে রাখতে পারে না। যেমন কথা তেমন উত্তর, ভালো কথা হলে ভালো উত্তর দেবো, আর খারাপ কথা হলে কথার আগুনে পুড়িয়ে মারবো। একেবারে পারফেক্ট ভাবে। আমার ভাই এরকম ধুলাইরই চোখ, ওনার এমনি তালানি দিন তো। ন্যান্সির কথা তের বেশ বিরক্ত লাগলো, তবে আজ প্রথম দিন বলেই তে আর ন্যান্সিকে কিছু বললো না। তাদের কথাবার্তা শুনে মিস্টার আরাম নিচে নেমে আসতেই জাঙ্কুক শক্তভাবে তার হাতটা চেপে ধরলো। এ কি করলি রে? তোরা আসতে বলছিলাম ঠিকই, তবে রাস্তার কোনো মেয়ে নিজের সাথে নিয়ে আসতে বলিনি। আব্বা, নিজের কথা নাকাম জানেন, ও আমার বিবাহিত স্ত্রী, কোনো রাস্তার মেয়ে না। আল্লাহ, যে মেয়ের হাতে নিজের চরিত্রের সম্মান নেই তারা রাস্তার মেয়ে বলবো না তো আর কি বলবো? চরিত্রের সম্মান আমারই আছে, তবে আপনার ছেলে নেই, তাই তো হোস্টেলের দিন আমার কাছ থেকে আমার সম্মান লুটছে। সমাজ, হ্যাঁ, এখানে চিল্লাচিল্লি না করে নামাজ গিয়ে শুকরিয়া আদায় করো। আমার ছেলে তোমার সম্মান লুটছে, এই তো তোমার 7 কপালের ভাগ্য। ও আচ্ছা তাই? একটা মেয়ের কাছ থেকে সম্মান লুটার যদি 7 কপালের ভাগ্য হয়, তাহলে দোয়া করি আপনারও একটা মেয়ে আছে, ওই মেয়ের কপালের জন্য এরকম সম্মান জোটে। কি সাহস তো হল না? কি বললে তুমি? আরেম থেকে থাপ্পড় দিতেই যাবে, এই রেখে জাঙ্কুক তার বাবার হাতটা ধরে ফেলে। বাবা, আমার বই, ওর গায়ে হাত তোমার ভুল জীবনে আর কখনোই করতে আসবেন না। বউ? কিসের বউ? খাতা কলমে লেখা লেখে এবার বউ হয়ে যায় নাকি? ওই তোকে বিয়ে করে তোর সাথে এখন পর্যন্ত এই শুনে আছি যেন ওই তোর ক্ষতি করতে পারে। কয়লা করুক, আমার বউ ক্ষতি করলে আমার করবো, তাতে আপনার কি বাচ্চা তোকে কি? জাঙ্কুকের কাছ থেকে এরকম সাপোর্ট পাওয়া তার কাছে ছিল একেবারে অপ্রত্যাশিত। জাঙ্কুক যে তার সাপোর্ট দিবে তা তো তুই কল্পনাও করতে পারেনি। আরে বাপরে, কয়েকদিনের বিয়েতে এত জাদু করে ফেলতে পারে? হ্যাঁ, যেই না কোরআনের উপর জন্ম দিয়েছেন, ওরা জাদু জন্য না, ডিরেক্ট ধ্বংস করবো আমি। এটা আপনার ছেলেও জানে। ওই মেয়েটাই তো সবকিছু ছাইরা দেয় না আমার ছেলের কপালে এসে জুটবো। তোমার কি ধারণা? তোমার কাহিনী কোনো কিছুই বুঝি না। একটা কথা মনে রাখবা, আমার ছেলের যদি কোনো ক্ষতি করার চেষ্টা করো না, তোমার পুরো 14 গোষ্ঠী আমি উদ্ধার করে ফেলবো। যাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই তাদেরকে যদি শত্রুতার মাঝে টানে না, তাহলে আপনার ছেলের ক্ষতি করবো কিনা জানি না, তবে আপনাকে আপনার কবরে পাঠানোর দায়িত্ব আমি নিজ কাঁধে তুলে নেব। তুমি নিজের শ্বশুরের সাথে কি এমনি কথা হয়? নিজের দায়িত্ব নিজের কাছে তুলতে পারছ না, আবার আমার বাপের মরণ ধরবে না। কথাটা বলে জাঙ্কুক তার হাত ধরে তাকে নিজের রুমে নিয়ে গেল। অতঃপর তাকে রুমে রেখে এসে তার বাবার উদ্দেশ্যে জাঙ্কুক বলতে লাগলো, বাবা ভালোভাবে বলতেছি, আমার বউ কিন্তু হাইতা লাগার মতো মানুষ না, ওর সাথেও রাখতে আসবে না। আপনারা কিন্তু অনেক কিছু করুক আর না করুক, আমি অনেক কিছু করে বসবো, যা আবার আপনি সহজম হইব না। সো বি কেয়ারফুল। এদিকে তে নিচে রুমে বসে বসে একটু
আগে করা ঘটনাগুলো ভাবতে লাগলো। সেই ঘটনা তার অপ্রত্যাশিত ছিল না। জাংকুকের বাপমার সাথে তার বনবে না, এটাতে জানে। তবে দেখে যেটা সবচেয়ে বেশি অবাক করেছে সেটা হচ্ছে জাংকুকের ব্যবহার। জাংকুক তার প্রতি এতটা প্রোটেক্টিভ হয়ে পড়বে এটা তো ভাবেইনি। ইনফ্যাক্ট এখন পর্যন্ত বিশ্বাসই করতে পারছে না যে জাংকুক তার জন্য স্ট্যান্ড নিয়েছে। এতদিন পর গ্রামে আসার কারণে জাংকুক গ্রামের বন্ধু বান্ধবদের সাথে বেসবল খেলতে নেমে পড়ে। বেশ কিছুক্ষণ খেলাধুলা করার পর জাংকুক সন্ধ্যার দিকে বাড়িতে আসে। জাংকুকের টই টই আওয়াজে তে সন্ধ্যাবেলার কাঁচা ঘুমটা ভেঙে গেল। তাকালো জাংকুকের দিকে। জাংকুক তেই সামনেই তার ময়লা হওয়া কাপড়গুলোকে বদলে ফেললো। ওরে বাবা, লক্ষণ তো সুবিধা না। আজকে মনে হয় বেবি জাংকুক একটু বেশি সুন্দর লাগতেছে যে ওর দিকে নজরই সরাতে পারতেছ না। এরকম বাচ্চা অপবাদ দেওয়ার আগে মরে গেছেন না আপনি? ও আল্লাহ, আমি এত তাড়াতাড়ি মনে তোমার ও আর ভালোবাসার যন্ত্রণাগুলো কেটে দেবো। হ্যাঁ, জাংকুকের মস্করে বিরক্ত হয়ে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে জাংকুকের দিকে। চাইও না বো, দিব তোমার মাজা ভেঙে ভালোবেসে রাতে। খচ্চর বেটা, তোর সাথে শা ও 29 টাকা আর এটা ভালো নাকি বাইরের রুম থেকে? আমার কাছে তোমার করতে কে বলছে বেবি? জামাই নিয়ে এত চিন্তা করতে নাই, শরীর খারাপ হয়ে যাবে যে। খচ্চর বেটা সব যাই বউ, আজকে রাতে ক্যারাম খেললাম, মাল খাওয়া বাসায় ফেরত আসবো। সেন্স না থাকার খাটের ওপর, আর যদি সেন্স থাকে তাহলে ডিরেক্ট তোমার উপর হামলা করবো। মাই ডেট। কথাগুলো বলেই জাংকুক সে রুম থেকে বেরিয়ে যায়। সারাটা রাত বন্ধুদের সাথে আড্ডা এবং ক্যারাম খেলার মাধ্যমে শেষ করে জাংকুক সাথে কয়েকটা ড্রিঙ্কসও খেয়েছেই। আনন্দ ফুর্তি শেষে রুমে ফিরে আসতেই দেখতে পায় তে ঘুমিয়ে পড়েছে। রাত তখন 3টা বাজে, তাই জাংকুক আর থেকে ডিস্টার্ব করলো না। থেকে জড়িয়ে ধরে নিজের সাথে মিশে সেও ঘুমিয়ে পড়লো। সকাল 8:30 নাগাদ পাখি কিচিরমিচির আওয়াজে তে ঘুম ভেঙে যায়। তাকাতেই দেখতে পায় জাংকুক গাধার মতো ঘুমাচ্ছে। ঘুম ভেঙে যাওয়া সত্ত্বেও বিছানা থেকে উঠতে মন চাইছিল না তের। তবে দরজায় টোকা পড়ায় তে খাট থেকে নেমে পড়ে। দরজা খুলতেই দেখে তার ননদ এসেছে। ভাবি, নাস্তার জন্য ডেকেছিলাম, তবে ভাইয়া তো ঘুমাচ্ছে, তুমি নিচে চলে আসো আর আমাদের সাথে নাস্তা করো। নিচে নেমে সবার সাথে তোমার বাবার সাথে নাস্তা করার বিন্দুমাত্র ইচ্ছা নেই আমার। এক কাজ করো, তুমি রুমের মধ্যে নাস্তা দিয়ে যাও। দিয়ে না হয় যাবো ভাবি, তবে এখানে বসে বসে একলা একলা নাস্তা করবা না? মানে ভাইয়াও তো ঘুমাচ্ছে। তো তো কি হয়েছে? তোমার কি ধারণা তোমার ভাইয়ের সঙ্গে ধাক্কারি আমি? বুঝতে পারছি না কথাটা কিভাবে বলো। না মানে ভাবি, যদি তুমি কিছু মনে না করো তাহলে আমার রুমে এসে আমার সাথে একলা নাস্তা করতে পারো। এর মধ্যে আমরা একে অপরের সাথে কথাও বললাম আর আমাদের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং হলো। ন্যান্সির কথা শুনে দিয়ে একদম চুপ হয়ে গেল। সে যে কোনোভাবে জাংকুকের পরিবারের সাথে ভালো সম্পর্ক করতে চায় না, এটা কি তারা বুঝতে পারছে না? ভাবি, আমি জানি ভাইয়া যেটা তোমার সাথে করেছে ওইটার কারণেই তুমি আমাদেরকে মেনে নিতে পারো না, তাই তো দূরে ঠেলে দাও। কিন্তু একই কাজ যদি আমরাও করি তাহলে এই সম্পর্কে কখনো একই জোরে রাখবে বলো? তাই আমি চাইছিলাম যে আচ্ছা থাক আর বলতে হবে না। আচ্ছা তুমি চলো, আমি তোমার সাথে আসছি। ন্যান্সি রুমে যাওয়া মাত্রই দেখতে পেলো সকালের নাস্তার খুব সুন্দর একটা ব্যবস্থা করা হয়েছে। নাস্তার এত সুন্দর ডেকোরেশন দেখে যে কোনো মন খারাপ মানুষেরই মন ভালো হয়ে যাবে। আর যদি সেই নাস্তাগুলো হয় সব নিজের পছন্দের তালিকার নাস্তা, তাহলে তো ব্যাপারটাই আলাদা। মনে মনে কি ভাবছো? হ্যাঁ, সব খাবার তোমার ফেভারিট তাই না? আমি জানি আসলে জাংকুক ভাই গত রাতে বলে রেখেছিল সকালের জন্য এইসব নাস্তা রেডি করা হয়, তাই তো তোমার পছন্দের নাস্তাগুলো আজ রেডি করিয়েছি। ওই জঘন্য মানুষটা এসব কথা বলে তোমাদেরকে? ইস, আমার ভাইটা সম্পর্কে এভাবে বলো না। যদিও আমার কথা তোমার পরিস্থিতির সাথে যাবে না, তবে তুমি অনেক লাকি বুঝলা, কারণ আমার ভাই আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে তাকায়নি, শুধু তুমি যার দিকে আমার ভাই তাকাইছে। এটাই তো সবচেয়ে বড় দুর্ভাগ্য আমার। ওই লোকটা সুপারিশ তোমার মুখ থেকে শুনতে চায় না। বাদ দাও এইসব কথা, আর নিজের কথা বলো। তোমার আর ইউনো সম্পর্ক কবে থেকে? হ্যাঁ, ইয়াল্লাহ আস্তাগফিরুল্লাহ। ভাবি, তুমি কোত্থেকে জানলা ইউনো তোমাকে বলছে? আরে ইউনো বলতে চাবে কেন? তোমাদের চোখাচোখি তো যথেষ্ট তোমাদের প্রেম ধরার জন্য। ভাবি, তোমার পায়ে পড়ি, এই কথাটা কাউকে বলো না। জাংকুক ভাই আজকে তো নাই। আরে বাবা, প্রেম করছো তো ভয় কি আছে? ডাইরেক্ট ফ্যামিলিকে জানাই দাও না, তাহলে তো তোমাদেরকে বিয়ে দিয়ে দেয়। আরে বাবা, সবকিছু কি এত সহজ নাকি? আমার বাবা আমার জন্য বিয়ে দেখতেছে, আর ভাইয়া নিজের ছেলের সাথে আমার বিয়ে দেবে বলে তো মনে হয় না। তবে তুমি যদি একটু সুপারিশ করো তাহলে হতেও পারে। ভাইয়ার তো আবার তোমার প্রতি এক্সট্রা টান, তোমার টান যদি একটু করে। ও সারা আমার প্রতি কোনো টান আছে নাকি যে আমার জন্য কিছু করবে? তাহলে আমার ভাই তোমার জন্য কি কি করে বেড়াইতেছে তার কোনো বিন্দুমাত্র ধারণাও নেই তোমার। ন্যান্সির কথা শুনে তাই কিছুক্ষণ চুপ থাকলো, অতঃপর বলতে লাগলো, এমন যদি হয়ে থাকে তাহলে যাও, আমি একটুখানি সুপারিশ করবো তোমার জন্য। আর যদি তাদের রাজি না হয় তাহলে চিন্তা করো না, আমি এরকম ব্যবস্থাই করবো যে তারা এক প্রকার বাধ্য হবে তোমার সাথে ইউনুর বিয়ে দিতে। ট্রাস্ট মি। এই না হয় বললে ভাবির মতো কথা। চলো, এই কথা রান্নাতেই তোমাকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তেমন মানা করলো না, চলে গেল ন্যান্সির সাথে বাইরে ঘুরতে। জাংকুকের বাড়ি থেকে কিছুটা পথ দূরেই পাহাড়িরা একটা মেলা বসান সকাল সকাল, যেখানে পাহাড়িদের বিশেষ কিছু আইটেম উপস্থাপন করা হয়। তে আজ পর্যন্ত কখনো পাহাড়িদের মুন্ডি খায়নি, তাই তো ন্যান্সি তার ভাবিকে মুন্ডি খাওয়ানোর জন্য সে মেলাতে নিয়ে যায়। ন্যান্সি চলে যায় তাদের দুজনের জন্য মুন্ডি অর্ডার করতে। তে টেবিলের চেয়ারের উপরে বসেছিল। এর মধ্যে অচেনা একজন পেছন থেকে ডেকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সালাম জানাই জিয়ন জাংকুকের বউকে। বিয়ে করে বউ বলবো নাকি জোর করে করা সম্পর্কের বউ বললে বেশি ভালো হবে? হ্যাঁ, আশ্চর্য তো। কি আপনি আরেকবার কোন ধরনের কথাবার্তা? হ্যাঁ, সম্পর্কের কথা বিবেচনা করতে গেলে আমরা অলরেডি আত্মীয়, তবে এই সম্পর্কের বাইরেও আমাদের মাঝে বন্ধুত্বের একটা সম্পর্ক হতেই পারে। কেননা শত্রুর শত্রু নিজের বন্ধু। ইউ নো হোয়াট আই মিন? ক্ষমা করবেন মিস্টার, কিন্তু আপনার কথা না পেয়ে কিছুই বুঝতে পারছি না। জাংকুকের
দুঃসম্পর্কে চাস্তো ভাই আমি, নাম কাই। তবে আমার নামের চাইতে জাঙ্কুক এবং তার বাপের শত্রু হিসেবেই বেশি পরিচিত খ্যাতি অর্জন করেছি আমি। এই পরিবারের থেকে অনেক দেনাপাওনা আছে রে আমার। তবে আপনাকে দেখে ভালোই লাগলো, কেননা এই অঞ্চলে শুধু আমিই না, আপনিও আছেন যে কিনা পরিবারটাকে ধ্বংস করতে চায়। এম আই রাইট? ইচ্ছা থাকলে কি আর উপায় হয় এত সহজে? এই জিনিসটা হবে কিভাবে শুনি? হবে, আপনি আর আমি হাত মিলিয়ে একসাথে কাজ করলেই হবে। কেননা আমি এই পরিবার সম্পর্কে এমন কিছু তথ্য জানি যা একবার মিডিয়াতে প্রকাশ পেলে পুরোটা পরিবার জেলে পচে মরবে। তার কথা শুনে তে কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। কিছু একটা ভাবার পর বলতে লাগে, জীবন জাঙ্কুক আমার সাথে যা করছে, জেলে ভাত খাওয়ায় পচা মারতে পারি না ওরে আমি। ওর মৃত্যু আরো বেশি ভয়ঙ্কর হবে, তা আমার হাতে। আরে ভাবি যান, মাশাল্লাহ মাশাল্লাহ। তাহলে আর দেরি কিসের? এখন থেকে প্ল্যানিং শুরু করে দিই। তার অবশ্য দরকার নেই, কেননা এক শয়তানকে মারতে অন্য শয়তানের সাহায্যের প্রয়োজন নেই আমার। যা করার নিজেই করবো। আল্লাহ, করবেনটা কি শুনি? এভাবে ননদের সাথে ঘুরে ফিরা সবাইকে মানিয়ে নিয়ে এভাবে প্রতিশোধ নেবেন আপনি সংসারে তাল মিলিয়ে? আমি কি করবো না করবো এই কৈফিয়ত আপনাকে দেওয়ার প্রয়োজন নেই। আমি এক নিরবস্ত্র, আমার আঘাত সমান না হলেও আমার আঘাতের পরিণতি ভয়ঙ্কর দৃশ্যমান হয়। আরে বাহ, আপনার সাথে প্রতিশোধের আগুন দেখতে পাচ্ছি। যদিও এই আগুন কতদিন চলবে তা আমি জানি না। যদি কখনো এই আগুন নিভে যায় তাহলে মনে করবেন এই একজন দেবর আছে আপনার, যে আপনাকে সাহায্য করতে এক পায়ে প্রস্তুত। নিজের সাহায্যের জন্য কোনো শয়তানকে মনে করার দরকার পড়বে না আমার। আপনি এখন আসতে পারেন। এই কি গায়ে ভাইয়া, তোমার লজ্জা করে না আমার ভাই রাতে এত ধুলাই খাওয়ার পর আমাদের চোখের সামনে আসতে? যাও বের হও। আরে বই না, এমন করস কেন? নতুন ভাবি বাসায় আসছে, ভাবির সাথে একটু সালাম আলাপ করবো না? এখন যাই ভাবি, আমি যা বলছি কতগুলো মনে রাখেন। তে কিছু বললো না, চুপচাপ ন্যান্সির সাথে সময় কাটাতে লাগলো। শুভরের বাচ্চা, কোন সাহসী কাজ আমার বউটার সামনে? এটা কোনো কাম করেন? এক খুশিতে নাক ফাটা দিলেন। কি হয়েছে? গেছি তো নতুন ভাবি এসে সালাম দিয়ে যাবো না? কত চেষ্টা করলাম ভাবিরা নিজের পথে আনার, তবে ভাবিও একটা তেজি বান্দা। আনলই না। ওর তেজের সামনে আমার মতো সিংহ টিকতে পারে না, তোর মতো ইন্দুর টিকতে পারবো রে। এটাই ফার্স্ট, এটাই লাস্ট। তোরা ওয়ার্নিং দিতেছি আমি। এই পর থেকে যদি আমার পরিবারের আশেপাশেও ঘুরোস না, আই সোয়ার তোমার শাখার শাহ ও 29 আকার আর মধ্যে মরিচের গুঁড়া লাগায় কেমনে তোমার জ্বালানি মিটাতে হয় তা আমার খুব ভালোভাবে জানা আছে আমার। কাকে ভালোই মতো ওয়ার্নিং দিয়ে জাঙ্কুক চলে আসে সেই জায়গাটা থেকে। এদিকে তেই ন্যান্সির সাথে বসে বসে মুন্ডি খাচ্ছিল। তখনই তেই মোবাইলে রিংটোন বেজে উঠলো। তে বেশ অবাক হলো, কেননা এর ফোনে তার বাবা মার নাম্বার তো ব্লক করা, আর তাকে ফোন করার মতো কেউই নেই। তবে মোবাইলটা সামনের দিকতেই দেখতে পেল তার বান্ধবী লিসা থেকে কল করেছে। তার বান্ধবী তো সচরাচর তাকে কল করে না, অবশ্যই কোনো ইম্পর্টেন্ট কারণ হবে। এটা ভেবেই তে কলটা রিসিভ করে কানে ধরা মাত্রই তে দুনিয়াটা যেন নীরব হয়ে উঠলো। বাবার অবস্থা কেমন আছে? উনি ঠিক আছে তো? ওপার থেকে লিসা জবাবে কিছু একটা বললো, যেটা শোনার মাত্রই তার মাথা একেবারে নষ্ট হয়ে যায়। তে তাড়াতাড়ি ফোনটা কাট করে দ্রুত চলতে লাগলো বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে, মানে জাঙ্কুকদের বাড়িতে। মিস্টার আরিম তখন ডাইনিং টেবিলে বসে বসে তার পছন্দের কফি পান করছিলেন। তে রুমে প্রবেশ করা মাত্রই কফিটা ছুঁড়ে মারলো একেবারে মেঝেতে। কি হলো? সকাল সকাল সুখবর শুনে মাথা নষ্ট হয়ে গেছে? কেন করছেন এমনটা? আমাদের মতকার শত্রুদের মাঝে আমার পরিবারকে কেন ছেড়ে আনতে? কি কথা করছিল ওনারা? কি বলো না বলো, তুমি তো কালকে বলা তোমার পরিবারের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তাহলে তাদের কি হলো না হলো এতেও তোমার কিছু আসে যাওয়ার কথা না? হ্যাঁ, আমি বলছিলাম, এই জন্য বলছিলাম যেন আপনারা এই শত্রুদের মাঝে আমার পরিবারকে না টেনে আনেন। কিন্তু আপনি শেষ নোংরা ষড়যন্ত্রটাই করলেন। আমাকে আহত করতে পারবেন না ছিলেন, আমার পরিবারকে আহত করছেন, তাই না? ততক্ষণে জাঙ্কুক বাড়িতে চলে আসলো। তার বাবার যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা সে কিছুক্ষণ আগেই জানতে পেরেছে। এই অ্যাক্সিডেন্টটা নিঃসন্দেহে তার বাবা করেছে, এতে জাঙ্কুকের সন্দেহ নেই। তাই বাড়িতে একটা তুমুল ঝড় বয়ে যাবে এই ধারণাতেই জাঙ্কুক বাড়িতে ফেরত আসে, আর দেখতে পায় ঝড় অলরেডি শুরু হয়ে গিয়েছে। এমন ভুল ধারণা রাখো না মাইয়া, তুমি এরকম বালের কেউ না যে তোমার কোনো বাল বাঁকা করতে পারবো না আমি। নিজের লিমিটে থাকো। লিমিটে তুই থাকবি রাখাটিস, আমাকে লিমিট দেখাইতে আসিস না। আর আমি এমন কিছু করবো যে তোর লাইফ কিছুদিনের জন্য লিমিটেড হয়ে যাবো। কি বলি টোকাই মাইয়া কোনে কার আব্বা? জাঙ্কুক দৌড়ে গিয়ে তার বাবার হাতটা তুলতে চায়, তবে এর আগেই মিস্টার আরিমের হাতটা শক্তভাবে চেপে ধরে বলতে লাগে, নিজের প্রোটেক্ট করার জন্য আমার নিজের কুলাঙ্গার স্বামীর প্রয়োজন নাই। নিজেই নিজেকে প্রোটেক্ট করতে পারি আমি। জানামায় শোনো, তোর পাশে জানতাম না আমি। দূরে যা, দূরে যা। একটা কথা মনে রাখিস জীবন জাঙ্কুক, আমি এক আহত সিংহ। প্রথম আঘাত তুই দিছিস, পরের আঘাতে বুই রাখা যাইস। একের পর থেকে আমি যে আঘাতগুলো দিব না ওইগুলো নেওয়ার জন্য প্রস্তুত থাকিস তোরা। কথাটা শেষ করতে তাড়াহুড়া করে রুমে গিয়ে দরজাটা শক্তভাবে লক করে দিল। বাহির থেকে জাঙ্কুকের চেল্লাচিল্লির আওয়াজ বেরোচ্ছিল। সম্ভবত সে তার বাবার সাথে ঝগড়া করছে। অনেক কিছু ভাঙচুরের আওয়াজ পাচ্ছিল তে, তবে তের এসবে মনোযোগী নেই। সে তো কান্নায় ঢলে পড়তে ব্যস্ত। তার যা আর এসব অত্যাচার সহ্য হচ্ছে না। আর কত শুনবে এই মেয়েটা?
সকাল পেরিয়ে সন্ধ্যা নেমে আসলো। জাঙ্কুকের সাহস হচ্ছে না রুমের ভিতরে প্রবেশ করে তের মুখোমুখি হওয়ার। হবেই বা কিভাবে? তের জীবনে এত এত দুঃখর কারণ একমাত্র সে নিজেই, সেটা সে নিজেও জানে। বেশ কিছুক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে থেকে জাঙ্কুক অবশেষে সাহস করে রুমের ভিতরে প্রবেশ করলো। জাঙ্কুকে দেখা মাত্রই তে নিজের চোখের পানিগুলোকে মুহূর্তে মুছে ফেললো। তোমার বাবার ঘটনা জানা মাত্র ওনাকে ভালো হসপিটালে শিফট করে দিয়েছিলাম। এখন তিনি সুস্থ আছেন। ওনাদের উপর যেন কোনো বিপদ না এসে পড়ে, তাই ওনাদেরকে ভালো একটা নিরাপদ এলাকাতে শিফট করছি। এখন থেকে আর কোনো বিপদ আসবে না। জাঙ্কুকের কথাটা বলতে দেরি হলো, তবে তেই রেগে গিয়ে টেবিলের উপর থাকা ফ্লাওয়ার বাসটা জাঙ্কুকের দিকে ছুঁড়ে মারতে দেরি হলো না। গালের মধ্যে কাঁচের টুকরো লাগার কারণে জাঙ্কুকের গালের কিছুটা অংশ কেটে গেল মুহূর্তেই। যে আঘাতটা দেখা মাত্র তৃপ্তি সহকারে বলতে লাগলো তে, আরে বাবা, গলা কেটে গুরুতর দাও তো তোর থেকে শিখুক। আমার সমস্যা কেমনে সমাধান হবে রে? আমার জীবনে সবচেয়ে বড় সমস্যা তো তুই। জাঙ্কুক নীরবীতে কিল ঘুষে দেওয়ার আঘাতগুলো সহ্য করতে করতে বলতে লাগলো, আমাকে মারে যদি শান্তি পাস তো মার না, যত খুশি মারতে পারো, তবুও মাপ চাই দিতেছে তোর থেকে। কারণ এই বড় সমস্যার সমাধান আমি নিজেও করতে পারবো না। এই সমস্যাতে তো আমি নিজেও ভুক্তভোগী। না তো আমি তোর ছাড়তে পারবো, আর না তো নিজের তোর আসক্তি থেকে ছাড়াইতে পারবো। আমি জীবন আমার সাথে বেশ কিছুক্ষণ পর জাঙ্কুক তার ক্লান্ত হাতগুলোকে ধরে ফেললো। আমার সাথে এরকম পিড়িতে খেয়ে ছাড় পাবি না তুই। আমার সাথে চাচা করছিস না, এর এক একটার কৈফত নিয়ে থাকতে নিমু, প্রত্যেকটার প্রতিশোধ নিমু, চাই না রাখিস। জাঙ্কুক উত্তরে কিছু বললো না, চুপচাপ তার বক বক করে সহ্য করে গেল। ক্লান্ত শরীর নিয়ে তেও আর টিকে রাখতে পারছিল না, তাই তো নিজের ওজনকে জাঙ্কুকের কাঁধের মধ্যে ঘুমিয়ে পড়লো তে। তাই ঘুমিয়ে পড়া মাত্রই জাঙ্কুক ভালোভাবে থেকে খাটের মধ্যে শুয়ে দেয়। অতঃপর একলা একলা কিছু একটা ভেবে চুপচাপ রুম থেকে বেরিয়ে যায় জাঙ্কুক। রাতের বেলা ন্যান্সি থেকে খাবার দিতে গিয়ে দেখে রুমের ভিতরে তে নেই। তেকে খুঁজতেই যাবে, সেই মুহূর্তে দেখতে পায় তে মাত্র বাহির থেকে ফেরত এসেছে। ও ভাবি, বাহিরে গিয়েছিলা? আমি আর তোমার জন্য ডিনার নিয়ে এসেছিলাম। দেখো, পিতা খাতে বরাবরই আমার অপছন্দ। আমার খানা পিনা দেখশন না করে নিজের পাপ আর নিজের প্রেমিকের খাওয়া দাওয়ার চিন্তা করো। আমার বাবার অসুস্থতার কারণে যারা উৎসব পালন করতেছে তাদের খিদমত করো কি? ইস ভাবি, কিছু বলো না, তোমার কি জানো না এমন ইচ্ছু হয়ে গেছে? বাবা জোর করে নিয়ে গেছে, এখন ও তো আর জাঙ্কুক ভাইয়ের মতো মুখের উপর মানা করতে পারে না, তাই যাওয়া লাগছে। তবে চিন্তা করে না, রাতের বেলা আমি নিশ্চয়ই ধুলাই দিব। ধুলাই দাও কিংবা পিরিত মারা, তাতে আমার কিছুই আসে যায় না। আমার থেকে দূরে থাকো বাস। কথাটা বলেই তে চলে যায় নিজের রুমে। রাত 1টার মতো বেজে গিয়েছে, তবে জাঙ্কুকের এখনো আসার নাম নেই। অন্যদিকে মিস্টার আরএমের ছোড়াছুড়িতে আজকে একটু বেশি ট্রিট করে ফেলেছে ইউনো। তবে বাড়িতে যাওয়ার আগে একবার ন্যান্সির সাথে দেখা করতে বলেছিল ন্যান্সি, তাই তো ন্যান্সিকে দেখতে যাওয়ার জন্য ইউনো ন্যান্সির রুমের দিকে হাঁটা শুরু করে। তবে মাঝপথে দেখে দেখে অনেকটা ভয় পেয়ে যায় সে। ভাবি, আপনি হঠাৎ এত রাতে বের হলেন যে? পানি খাইতে বের হয়েছিলাম, তবে তোমাকে দেখে মনে হচ্ছে এই পানির আমার চাইতে তোমার বেশি প্রয়োজন। নাও গেল। থ্যাংক ইউ ভাবি। দোয়া করি আল্লাহ আপনাকে একটা সঠিক স্বামী দান করুক, আর তোমাকে একটা সুন্দর সকাল দান করুক। ইউনো তো এমনি মাতাল ছিল, তবে সে পানিটা খাওয়ার পর আরো বেশি যেন মাতলামি কাজ করছে তার মাঝে। তাও সে মাতলামি করতে করতে ন্যান্সির রুমের ভিতর প্রবেশ করে। ন্যান্সি তো তাকে এমন অবস্থায় দেখে অনেকটাই অবাক হয়ে যায়। এই সুযোগে তো বাহির থেকে তাদের দরজাটা সুন্দরভাবে লক করে দেয়। লক করে দেওয়ার সাথে সাথেই তাই মুখে মুখে একটা বাঁকা হাসি ফুটে উঠলো। It's not on baby, but it's not my fault. Because villains are not born, they are made by this society. বেশ রাত করে আর জাঙ্কুক বাড়িতে ফেরত আসলো। ফেরত আসা মাত্রই দেখতে পেল তাই খাটের মধ্যে বেশ তৃপ্তি সহকারে শুয়ে আছে, মুখে একটা বাঁকা হাসি ফুটে আছে তার। বাহ, এত তাড়াতাড়ি নিজেকে সামনে নিলা, দেখে ভালো লাগলো। ভাবলাম শুয়ে বসে কান্না করতে থাকলে আপনাদের মতো মানুষদের থেকে প্রতিশোধ কিভাবে নিব, তাই নিজেকে সামনে নিলাম। আমার কথা বাদ দিয়ে আপনি নিজেটা বলেন তো, কোথায় ছিলেন এতক্ষণ? নিজেদের অবৈধ কাজকামে দেখাশোনা করতে গিয়েছিলেন নাকি আবার? অবৈধ কাজকাম বলতে কি বলো না বলো, অতীত কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি আবার? অতীত কি বললো জিয়ান জাঙ্কুক? এই মুহূর্তে তো আমি মহা আনন্দিত। এই আনন্দ উপলক্ষে কিছু আনন্দময় মুহূর্ত কেটে যাক। কর্মকাণ্ড মুহূর্তে জাঙ্কুকের মাথা নষ্ট করে দিল। তাই কিনা যে নিজ থেকে জাঙ্কুকে এরকম মুহূর্তের জন্য আমন্ত্রণ জানাচ্ছে, জিনিসটা তো হজমই হচ্ছে না জাঙ্কুকের। তবে হজম না হওয়া সত্ত্বেও জাঙ্কুকের মুহূর্তটাকে মিস করতে চায় না। জীবনে প্রথমবার তার বউয়ের থেকে আমন্ত্রণ পাচ্ছে সে, তাও ভালোবাসার আমন্ত্রণ, অস্বীকার করে কিভাবে? অসময় আমন্ত্রণ দেয়, এই আমন্ত্রণ তো সুবিধা দেখাচ্ছে না। আমার দেওয়ার কাজ ছিল, আমি দিয়েছি জাঙ্কুক। আপনার নেওয়ার ইচ্ছা থাকলে নেবেন, আমরা তো এখনই দূরে সরতে পারি।
2 ঘন্টা পার হতে না হতেই তে জোরে জোরে হাসতে লাগলো। জাঙ্কুক অবাক হয়ে তাকালো তের দিকে। ভাবতেছি আমার ভার্জিনিটির প্রমাণ প্রথমবার নিতে তো আপনি একদম ভয় পাননি, তবে ইউনি কি ন্যান্সির ভার্জিনিটির প্রমাণ নিতে গিয়ে ভয় পাচ্ছে নাকি? মাথা ঠিক আছে তো? কি বলতেছো সব? আরে আপনি তো জানেন না, ওরা দুজন পেইটি করে তো তাই চুপি চাপে দেখা করে, তাই আমি ভাবলাম ওদের এই পেইটিকে মহামিলনে রূপান্তরিত করে দিই। তাই তো ইউনি আজকে ড্রিঙ্ক অবস্থায় যখনই আপনার বোনের সাথে দেখা করতে গেছিল, বাহির থেকে দরজাটা সুন্দরভাবে লক করে দিছি। কে জানে বন্ধ রুমে টুনাটুনি কি করতেছে। আরে আপনিও যখন প্রথমবার আসছিলেন আপনিও কিন্তু মদ খাওয়া অবস্থাতে ছিলেন, তাই না? ইউনো একেবারে সেম টু সেম ড্রিঙ্ক অবস্থাতেই আছে। একে আসলে বলে হিস্ট্রি রিপিট। এর কথা উদ্দেশ্য করতে জাঙ্কুকে 1 সেকেন্ডও দেরি হয় না। জাঙ্কুক তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে গিয়ে পোশাক পরিধান করে তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে যায়। তখন রুমে কম্বল মুড়া দিয়ে শুয়েছিল। হঠাৎই বাহির থেকে অনেকের চিল্লাচিল্লি আওয়াজ শুনে তের মুখে একটা বাঁকা হাসি ফুটে উঠলো। আজ সকাল সকাল জীবন পরিবারের জন্য রঙ্গমঞ্চ শুরু হয়েছে। জাঙ্কুক রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে ইউনোর দিকে। তার এতটা কাছে সহচারী হয়ে কিভাবে পারলো তার বোনের সাথে এরকম একটা জঘন্য কাজ করে বসতে? রাগের বসে অলরেডি ইউনোকে অনেকবার আঘাত করা হয়েছে জাঙ্কুকের, তবুও যেন জাঙ্কুকের রাগই কমছে না। এদিকে ইউনোর মদনিশা সরে গিয়ে জ্ঞান ফিরেছে আরো কয়েক ঘন্টা আগেই, তবে পরিস্থিতি ব্যাখ্যা করার মতো কোনো মুখই তার মাঝে নেই। কি বলবে সে তাদেরকে? শহরের বাচ্চা আমার মেয়ের সাথে যা করছো স্মরণ তো নিশ্চিত। এখন কত ফুলের টুকরা টুকরা করে সমুদ্রে ফেলা দেবো, নাকি তো রাস্তায় গুম করে দেবো? কেন কো শ্বশুর মশাই, পুরুষ মানুষরা নারীদের সাথে জোর করে এসব করলে এটা নাকি খুবই সৌভাগ্যের বিষয় হয়? তাহলে তো ভালোই হলো, আপনার মেয়ের কপালেও আমার মতোই সৌভাগ্য জুটছে। ক্ষতি কি তাতে? জাঙ্কুকে তো এই মুহূর্তে তের কালে কষিয়ে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিতে মন চাইছে। কেননা জাঙ্কুক জানে ঘটনা যাই হোক না কেন এতে তেরও হাত আছে। ও প্লিজ তে, নিজের ব্যক্তিগত সমস্যার কারণে এসব অন্যায়কে প্রশ্রয় দিবা না। আসছে না আমার নীতিয়ালা, এই সেম কর্মকাণ্ড যখন আপনার ছেলে আমার সাথে করছিল তখন আপনার নীতিকতা কোথায় ছিল? হ্যাঁ, আসলে তো নিজের পিঠে আঘাত না আসলে বোঝাই যায় না যন্ত্রণাটা কেমন। জাঙ্কুক তো এমনিতেই চুপ ছিল, তবে তের এই কথা শোনা মাত্র জাঙ্কুকের মনটাও একদম স্থির হয়ে গেল। আসলে তো সেও তো একই জিনিস তের সাথে করেছিল, তবে তখন তো জাঙ্কুকের বিন্দু মাত্র খারাপ লাগা কাজ করেনি। তবে এখন একই ঘটনা যখন তার বোনের সাথে ঘটলো তখন কেন এত তার খারাপ লাগছে? আরামের মেজাজটা তো এমনিতেই খারাপ ছিল, এরই মধ্যে তের এসব উস্কানিমূলক কথাবার্তা শুনে সে রাগের বসে ইউনুকে আঘাত করতে লাগে। অনেক বেশি মারার এক পর্যায়ে জাঙ্কুক সবাইকে নীরব করে দিয়ে বলতে লাগে, বাস শোরে বাচ্চা যা করছে কমানো চুপ, বাট বুঝাও তো কইয়া ফেলছে, এই সমাধান আমরাই করবো। ওকে দুজনে এখনই বিয়া পড়ায় দাও। মাথা ঠিক আছে তো? ও জোর করে আমার মেয়েটার সাথে এরকম করলো, আমার মেয়েটা ওরে দেখতে না পারে কান্না করতেছে। আর তুই আমার বান্না করতেছে আপনার মেয়া কম শয়তান না। তাহলে তোরা প্রেম চালাইছে আর সুযোগ বাচ্চা চাপায় বসছে। এখন নিজের মান সম্মান বাঁচানোর বিন্দু মাত্র যদি ইচ্ছা থাকে তাহলে ওকে দুটো বিয়া পড়ান। জাঙ্কুকের কথা শুনে তে তো মন চাইছে জাঙ্কুকের মাথা বরাবর ফ্লাওয়ার বাস টিক্কা মেরে জাঙ্কুকের মাথাটা ফাটিয়ে দিতে। এত বড় একটা সমস্যা এভাবে সমাধান হয়ে যায় তা তো তে কোনোভাবেই যায় না। তাই যায় জাঙ্কুকের পরিবার যেন ভোগান্তিতে ভুগতে থাকে। তবে জাঙ্কুক থাকতে এই উদ্দেশ্য সফল করা তের জন্য বেশ কঠিন হয়ে পড়বে। এখন এগুলো মিলে আকাম যেহেতু করে ফেলছে তাহলে আর কি আর করার, কাজে একটা বিয়ে পড়াই দিই। তেই সাজানো এত সুন্দর পরিকল্পনা যেন পানিতে পড়ে গেল আরামের কথা শোনা মাত্র। আরাম চলে যাওয়া মাত্র জাঙ্কুক গুটি গুটি পায়ে তের দিকে অগ্রসর হয়ে তের কানে ফিসফিস করে বলতে লাগলো, হোয়াট হ্যাপেন্ড ডার্লিং? পরিকল্পনা বিধে গেছে এভাবে কষ্ট লাগতেছে? তুমি কি ভাবছিলা ইউনো টাকা পয়সা নাই বলে বিয়ে দেবো না? আরে টাকা পয়সা ধাত্তারি যদি জীবন পরিবার থাকতো তাহলে কি আর আমি তোমার বিয়ে করতাম? এভাবে চাইয়ে থাকবো না তো। এই চোখ দেখা মুরব্বীদের কথা মনে পড়তেছে। সুন্দরী মেয়েদের মাথায় বুদ্ধি থাকে না, তুমি এর সাক্ষাৎ প্রমাণ। এত একটা মায়ের মতো একটা বরাবরই আপনাকে পাল্টার মতো লাগে। এমন একটা ভাব বাড়াইতেছেন যেন ইউনোকে বোনের জামাই দেখে অনেক হ্যাপি আপনি। যদি হ্যাপি সত্যি হতেন না তাহলে ওর গায়ে হাতই তুলতেন না। এখন আপনাদের কাহিনী হচ্ছে ঘটনা ঘটে গেছে তো ঘটে গেছে, কলঙ্ক মাইখা গেছে তো মাইখা গেছে, এখন এটার সাথেই তো বাঁচতে হবে। এর জন্য তো ভালো হওয়ার একদিন আপনাদের একদিনের কথা কোন মুখে কষ্ট এই মুখ দিয়ে একদিন তো ভালোই মারা। কালকে আমার স্বামী হিসেবে মাইনে নেওয়ার কি সুন্দর একদিনটা করলি। হ্যাঁ করছি তো, কেমন লাগছে রে? কয়া যায় একটু কমো সবাইরা সবই কমো। তবে বলার আগে তোর এই গোয়েন্দা যারা ফিক্স করে রাখছিস না, যার কাছ থেকে আমার ইনফরমেশন গুলো নিতেছিস ওরা কবর পর্যন্ত পাঠায় তো নই। হ্যাঁ এটা ছাড়া আর কোনো কাম আছে নাকি তোর? একবার একটা কবর খুঁজে নিজে ওটাতে ডুববা যাইস। ডুবমো তো আমি শুনিনি, তবে তোমার লই আই। ওই চিন্তা তুমি মারাও না বেবি, একটা সময় বলে দিবে। এতদিন এরকম ভুল ধারণা নিয়ে বেঁচে থাক। কথাটা বলে এই রুমের ভিতরে চলে যায়। সকাল পেরিয়ে সন্ধ্যা নেমে আসলো। তে হঠাৎই বায়না ধরেছে সে নাকি শহরে তার বান্ধবী লিসার সাথে দেখা করতে যাবে। জাঙ্কুক এতে রাজি হয়, একটা গাড়িতে করে তাকে পাঠাতে যায়। তবে তে সেখানেও বাধা দেয়, বলে যে সে বাসের মধ্যে একাই যাবে। তখন জাঙ্কুক তার সাথে আসতে চাইলে তে এটা অনেক বেশি রাগারাগি করে। এই জন্য জাঙ্কুক আর বেশি তর্ক করে না, তেকে খরচ পাতি দিয়ে তেকে বাসে উঠিয়ে দেয়।
রাতের জার্নি হয় তার ঘুম চলে এসেছিল, তাই তে ঘুমিয়ে পড়ে। তবে ব্রেক টাইমে বাস থেমে যাওয়ার কারণে তার ঘুম ভেঙে যায়। পাশে তাকাতেই দেখতে পায় তার ফোন এবং পার্স দুইটা চুরি হয়ে গিয়েছে। তবে চুরিটা করলো কে? বাসে তো একটা মানুষও নেই। প্রত্যেকেই ব্রেক টাইমে কিছু খাওয়ার জন্য এবং প্রাকৃতিক কাজ ছাড়ার জন্য নিচে নেমে পড়েছে। তে পড়লো মহা এক বিপদে। বাস থেকে নামতেই জানতে পারে বাসটা নাকি নষ্ট হয়ে গিয়েছে, ঠিক হতে কয়েক ঘন্টা সময় পর্যন্ত লাগবে। এই এক মহা বিপদ না? এরই মধ্যে জাঙ্কুকদের হসপিটালে একটা অ্যাম্বুলেন্স পেট্রোল পাম্পে তেল নিতে আসলো। এটাই তার জন্য ভালো সুযোগ। এই অ্যাম্বুলেন্সের ড্রাইভারের থেকে মোবাইল নিয়ে জাঙ্কুককে কল করা যাবে। এই কথা চিন্তা করে তে গেল সে ড্রাইভারটার সাথে কথা বলতে। ড্রাইভারটি মুহূর্তেই তাকে চিনতে পারে। আসসালামু আলাইকুম ম্যাডাম, জাঙ্কুক স্যারের বউ এত রাতে পেট্রোল পাম্পে কোন জায়গায় যাচ্ছিলেন নাকি? ক্ষমা করবেন, আমাকে চিনেন আপনি? আরে আমাদের হসপিটালে বসের বউ আপনি, আপনাকে চিনবো না তো কাকে চিনবো? কিছু মনে না করলে আপনার মোবাইলটা একটু দেওয়া যাবে? আমার মোবাইল আর টাকা দুইটাই চুরি হয়ে গেছে, এরই মধ্যে বাসটাও নষ্ট। জাঙ্কুককে কল করতাম যেন ওইখান থেকে আমাকে নিয়ে যায়। হ্যাঁ ম্যাডাম, চট্টগ্রাম যাবেন? তাহলে অ্যাম্বুলেন্সে উঠে যান না। এই অ্যাম্বুলেন্সে চট্টগ্রামের হসপিটালে যেতেছে, আপনাকে বাড়িতে নামাই দিয়ে আসবো, সমস্যা কি? বেশি কিছু ভাবলো না, কেন এই অ্যাম্বুলেন্সটা তো তাদের হসপিটালেরই। তাছাড়া লোকটা যেহেতু তাকে চেনে, তাহলে এখানে অনিরাপত্তার কোনো প্রশ্নই আসে না। তে কোনো কিছু না ভেবেই সে অ্যাম্বুলেন্সের ফ্রন্ট সিটে বসে পড়ে। পেছন তাকাতেই দেখতে পায় আয়না দিয়ে দেখা যাচ্ছে পেছনের অ্যাম্বুলেন্সে সব যাত্রী বসে আছে। তাই জিনিসটা দেখে বেশ অবাক হয়। আরে ম্যাডাম, পেছনে কোনো রোগী টুকি কিংবা লাশ টাশ নাই, সব হচ্ছে ডোনার। অনেকে ব্লাড ডোনেট করে, অনেকে নিজেদের অনেক কিছু ডোনেট করে, তো তাই চট্টগ্রামে নিয়ে যেতেছি। কথাটা বলে ড্রাইভারটি অ্যাম্বুলেন্স নিয়ে পেট্রোল পাম্প থেকে বেরিয়ে পড়ে। ঠিক 1 ঘন্টা পর নোটিস করে দেখতে পায় পেছনে থাকা প্যাসেঞ্জারগুলো প্রত্যেকে একে অপরের উপর পুরো টাল হয়ে ঘুমিয়ে আছে। তাদের যেন সেন্স পর্যন্ত নেই। পুরো জিনিসটা এখন বেশ অস্বাভাবিক লাগছে তের কাছে। তাছাড়া ড্রাইভারটাও মুখের মধ্যে অনেক শক্ত একটা মাস্ক পরে আছে। দেখি আপনি আপনার মোবাইলটা দেন তো। হ্যাঁ ম্যাডাম, এত কথা বলে কি করবেন? ঘুমিয়ে যান না। মুহূর্তে কেমন একটা জানি স্মেল পুরো অ্যাম্বুলেন্সে ছড়িয়ে পড়লো। স্মেলটা শোনা মাত্রই তার মাথাটা কেমন জানি ঝিমঝিম করছে, চোখ খোলা রাখতে পারছে না। হঠাৎই সেখানে ঠিক ওই মুহূর্তে অজ্ঞান হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর তার একটু একটু সেন্স ফেরত আসতে তিনি নিজেকে একটা বেসমেন্টে আবিষ্কার করে। বেসমেন্টটা কেমন জানি হলুদ লাইটে একেবারে আবদ্ধ। শুধু তাই না, সেখানে অনেকগুলো ছেলে এবং মেয়ে উভয় মানুষরাই ছিল। তাই পুরোপুরি সেন্সটা ফেরত আসেনি, তবে যতটুকু ছিল সেই সেন্সটা একটু চোখ খুলে তাকাতে দেখতে পায় তার উপর তার শ্বশুর মশাই দাঁড়িয়ে আছে, মানে তার পাশেই। যত তাড়াতাড়ি সম্ভব এটারে বিদায় করো। স্যার, হাজার হলো তো আপনার ছেলের বউ, ওনারে পাহাড়ি ওই অপহরণকারীদের কাছে বেচা দেই, ওনারে মারবেন কেন? ওরে পাহাড়িদের কাছে দেওয়ার মানে হচ্ছে ওর জীবনটা বেঁচে থাকা। আর আমার বলা যদি এত কিছু পরে ওরে পায় না, নিজে মাথা উঠায় রাখবো ঠিকই। আমি রিস্ক নিতে চাই না। ওর ব্রেন অর্গানটা আলাদা করো আর ওরে দুনিয়া থেকে বিদায় করো। আইনের কথাতে বুঝলে পুরোটাই, তবে রেসপন্স দেওয়ার মতো শক্তি কিংবা জ্ঞান এর মধ্যে নেই। শুধু মায়াবী অশ্রু ভেজা চোখ নিয়ে তাকিয়ে আছে আরামের দিকে। তবে সেই চোখ দেখে আরামের বিন্দুমাত্র দয়া হলো না। সে তার হাতের মধ্যে পাড়া দিয়ে সেই জায়গাটা থেকে চলে যায়। হ্যাঁ, বুঝতে পেরেছি আরাম স্যার, এখনই ওনার অপারেশনটা সেরে ফেলবো, চিন্তা করবেন না। ওনার হাতে সর্বোচ্চ আর কয়েক ঘন্টা সময় আছে। গুড। এই মিডল ক্লাস মেয়েটার অনেক দিমাগ, অনেক তেজ। আমিও কালকে দেখতে চাই ওর ব্রেনের মধ্যে কতটুকু তেজ দেখা যায়। অন্যদিকে ঠাস শালি বাচ্চা, সত্যি করে খা তুই মাতারি রানী, আমার টেনশন না লেখা কোন গুপ্ত জায়গার মধ্যে লুকায় আছে। হ্যাঁ ভাইয়া, বিশেষ করে এই কথা আমি কিচ্ছু জানি না। ওরা আমার বাড়িতে আসে কথা ছিল ঠিকই, তবে রাত 3টার পর থেকে ওর সাথে আমার কোনো যোগাযোগই হয় নাই। ওনার কসম নিসার বাচ্চা, এই করে যদি আমার টেনশন দেওয়ার কোনো নাটক হয় না, বাস্তবে স্কুইড গেমের মুভিগুলোর মতো কোনো গেমে। ভাইজান, আমার মনে হয় ভাবি কোনো বিপদে পড়ছে। বিশেষ করে ভাবি যে জায়গাতে থামছিল ওই জায়গাতে বাস কন্ডাক্টর থেকে আমি জিজ্ঞেস করছিলাম, ভাবি নাকি ওই পেট্রোল পাম্পে নেমে গেছিল। বাট দুঃখজনক ওইখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। ভাবির ওই জায়গাতেও তো যায় নাই, তাহলে কেন কই বেড়া না? যদি আমি তো ভালো চাই না, তাও তোর এত চিন্তা দেখে তোর একটা অ্যাডভাইস দেই। হয়তো তুই ঢাকার মধ্যে কোনো জায়গায় লুকায় আছে, যা না ঢাকার মধ্যে যা খোঁজ। জানো প্রয়োজনে মাটির নিচে পাতাল দেখা হলে ওরে খুঁজ জানি আমো, কিন্তু আমো তো ওরে সাথে নিয়ে ইউনোর বাচ্চা তারা আসস কা ফিটা চুষতে গায়ে বের কর। জাঙ্কুকরা গাড়ি দিয়ে প্রথমে এয়ারপোর্ট পর্যন্ত গেল। গাড়ি দিয়ে কিংবা বাস দিয়ে ঢাকা যাওয়ার মতো সময় তাদের মাঝে নেই। এরই মাঝে থেকে খুঁজে বের করতে হবে যে কোনো মূল্যে। জাঙ্কুক ঢাকা যাওয়া মাত্রই ভার্সিটির আনাচে কানাচে প্রত্যেকটা জায়গাতে দেখে খুঁজতে লাগলো। একটা রাস্তা জুড়ে জাঙ্কুকের মাথায় খারাপ চিন্তা কাজ করছিল, তে আবার কোনো ভুল পদক্ষেপ নিয়ে নেন তিনি। তো এই জন্যই জাঙ্কুক তাড়াহুড়ো করে তে সেই হোস্টেলের রুমটাতে যায় যেখানে প্রথমবার জাঙ্কুকদের সাথে সে অ্যাক্সিডেন্টটা ঘটিয়েছিল। তবে সেখানেও আর তার সন্ধান পায় না। অবশেষে জাঙ্কুক দৌড়িয়ে সে ভার্সিটির টিএসসি সে পুকুরটার সামনে যায়। এখানে অনেকে অনেক ধরনের অঘটন ঘটিয়েছে, কেউ কি আজ সেই অঘটনের নামে তালিকা নিজের নাম লেখালো। এগুলো বেশ চিন্তা ভাবনা করতে করতে জাঙ্কুক ভেজা ভেজা চোখ নিয়ে দৌড়ে গেল সেই পুকুরটার সামনে। জাঙ্কুকের চোখটা উপকূলে পানির মতো শান্ত হয়ে গেল। আজ অপরাধীর চোখ বেয়ে টুকটুক করে পানি পড়ছে অত্যাচারিত হওয়া সেই নারীকে হারানোর ভয়ে। জাঙ্কুকের বলার মতো কোনো ভাষা নেই। নিজেকে নিজের কাছে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। যে অপরাধ সে করেছে তার কারণে কি তে এরকম কোনো পদক্ষেপ নিল নাকি সেটা সে বুঝতে পারছে না। কি করবো কিছু তো বুঝতে পারতেছি না। আমার বউটির বাপ
উঠলো, সাথে তার জ্যাকেটটাও। আজকে সে তার বাবার জ্যাকেট পরে চলে এসেছে। হঠাৎই জাঙ্কুক কিছু একটা ভেবে ইউনুকে চিৎকার করে ডাকতে লাগলো। এত বড় ভুল কেমনে করলাম আমি? তে তো অবশ্যই চট্টগ্রামেই আছে। আমার ভাবে আমার ঢাকায় পাঠায়। আমরা তাড়াহুড়ো করে জাঙ্কুকরা এয়ারপোর্টে চলে আসে। 40 মিনিট পর আরেকটা ফ্লাইট আসবে। এরই মাঝে জাঙ্কুক তার বাবাকে কল দিয়ে বলতে লাগে, খোদার কসম আব্বা, তেজ যদি বিন্দু মাত্র কোনো ক্ষতি হয় না, আপনি নিজে পোলার হাতে দাফন হইবেন, এইটুকু জেনে রাখেন। Oh my god, that's my boy. নিজের বাবারে ধমকি দেওয়ার মতো সাহস আরামের পোলারই থাকা উচিত। আর তার মধ্যে আসো, I'm proud of you dear. তবে বাপরে কই কি, আমার দাফনের ব্যবস্থা করার আগে নিজের বউ খাতা বউটা দাফনের ব্যবস্থা কর। আর দাফনটা বেশি বড় করে দিস না, কারণ ব্রেন ছাড়া তো বডিটা আর পাবি না। খোদার কসম আব্বা, আজকে যদি বউহীন জামাই হই না, তাহলে নিজ হাতের যোগ্যতায় বাপহীন পোলাও হয়ে যাবো। জাঙ্কুকরা ঠিক 3:30 নাগাদ চট্টগ্রাম এয়ারপোর্টে ল্যান্ড করে। এয়ারপোর্টে ল্যান্ড করার মাত্র জাঙ্কুক এক সেকেন্ড আর নষ্ট করে না, তাড়াহুড়ো করে সেখান থেকে তাদের স্পেশাল গুপ্ত ক্যাম্পের দিকে যাওয়া শুরু করে দেয়। অন্যদিকে থেকে টেনে টেনে অপারেশন থিয়েটার দিকে আনা হয়। তাই একটু একটু সেন্স ফিরে এসেছে। তাই এদিকে তাকে শুধুমাত্র জাঙ্কুকই খুঁজে বেড়াচ্ছে। কথা বলার মতো কোনো শক্তি নেই মেয়েটার মাঝে, তবে সেন্স আছে। সে এতটুকু বুঝতে পারছে তাকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র চলছে এখানে। ডক্টরগুলো হাতে থাকা ইনজেকশনটা নিয়ে তার সামনে আসতেই তাই খুব কষ্টে মুখ থেকে কয়েকটা বাক্য উচ্চারণ করে, আমাকে বেরো না, আমি বাঁচতে চাই, বিশ্বাস করো, আমি নিষ্পাপ। এই আর্তনাদগুলো সে ভাষানিদের ব্যবসায়ী ডক্টরদের কান পর্যন্ত পৌঁছালো না। সে মেয়েটা আপনাদের শত্রু, আপনার বাবাই তো বলে গেছে, এর জন্য ওর কেস আগে সলভ করছি। কত যে চিল্লাইছে না যে আমাকে মারেন না মারেন না, আপনি শুনে মজাই পেতেন। বাচ্চা আমার ওরে আনা বাঁচান নাই। জাঙ্কুক স্যার, ওর সব কাজ কাম আমি করি নাই, তবে আমি যতটুকু জানি ওর কাজ ফিক্সড হয়ে গেছে। ওরে এই 15 মিনিট আগে সমুদ্র বন্দরে নিয়ে গেছে ওর কাহিনী শেষ করে দিতে। ও আচ্ছা, তোমরা হুকুম করেন ভাই, আমি এনে ফেরত আগে তোর হাতে তৈরি হওয়া রক্তের বন্যা দেখতে চাই। আরে বাস, আপনি হুকুম করবেন আর কাম হইব না। এদিকে ভোর হতে না হতে আরেম তার ছেলেকে বারবার কল করছিল তার কাজ ফিনিশ হয়েছে কিনা এটা জানতে। কিছুক্ষণ পর আরেমের ছেলে সে কলটা রিসিভ করে বলতে লাগে, সালাম স্যার, সব কাজ শেষ, নিজ হাতে শেষ করছি। এতক্ষণে জাঙ্কুকরাও মিনি স্পিড বোটটা নিয়ে তাদের সে বন্দরের জাহাজটাকে ধরে ফেলে। জাঙ্কুক শিপে ওঠা মাত্র দেখতে পায় তার বাবার বিশ্বস্ত কর্মচারী পায়ের নিচে অনেকগুলো ব্লাড এবং রক্ত মাংস লেগে আছে। এর আগে কত কত হিংস্র দৃশ্য দেখেছে জাঙ্কুক, তবে কখনোই বুক ভার হয়ে আসেনি যেমনটা এখন হচ্ছে। বুকের ভিতরে বেশ সাহস খেয়ে জাঙ্কুক সে স্টাফটার উদ্দেশ্যে বলতে লাগলো, দেখই স্টাফটা যেন ফাঁকাবাসে চিপার মধ্যে পড়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে জাঙ্কুক রাগান্বিত চোখ নিয়ে, আর মোবাইল কলে মিস্টার আরম একের পর এক ছাড়ি দিয়ে যাচ্ছে। শুয়োরের বাচ্চা কানে কম সমস্যা, দেখই ছোট স্যার তে ভাবি নাই শেষ। তার চামচার কথা শেষ হতে না হতে আরম ওই পার থেকে গুলির আওয়াজ শুনলো। অতঃপর কিছুক্ষণ পর তার নেটওয়ার্কটাও বন্ধ হয়ে গেল। জাঙ্কুক একের পর এক গুলি করে যাচ্ছে সেই মোবাইলটার দিকে। ভাই ভাই ঠিক আছে, নিঃশ্বাস নিতে পারতেছি না, কি করবে না ভাই, ভাই আপনি এমনি কাটবেন না, একটু শান্ত হয়। ফোন করে দিয়েছি রে, অনেক বড় ভুল করে দিয়েছি, মেয়েটা আমার শেষ একটু পত্র লাগে। জীবনে প্রথমবার ইমু জাঙ্কুকে আর্তনাদ করতে শুনলো, তাও এক নারীর জন্য। জাঙ্কুকের কষ্টের আর্তনাদে যেন আকাশ পর্যন্ত কাঁপছিল। ঠিক সেই সময় ইমুর মোবাইলে একটা কল আসে। ইমু কান্না করতে করতে সে কলটা রিসিভ করে। ভাই আমার বিশ্বাস হইতাছে না, আমার জান রে। ভাবি ঘুমাইতেছে, ঘুমাইতে তো দেন। আমার বউ, আমার নিষ্পাপ বউ, কত ভয় পেয়েছি আমি তোমার যন্ত্রণায়। এই জানোয়ার জাঙ্কুকের হৃদয় একেবারে ফাটা যেতেছিল, জানো তুমি?
হে জায়াস, আই এম ভেরি ভেরি সরি, এতদিন পরে আমি স্টোরিটা শেষ করতে পারিনি। কিন্তু আমি কি করবো, আমি স্টোরিটা যতই ছোট করার চেষ্টা করতেছি স্টোরি বড়ই হইতেছে। আর এখনো প্রায় অলমোস্ট 35 মিনিটসের মতো স্টোরি আমার অ্যাড করা লাগবে, যেটা আপাতত আজকে করা সম্ভব না। তো আজকে যতটুকু করছি ততটুকু তোমাদেরকে দিয়ে দিয়ে এটা এনজয় করে, আর পরের পার্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি দিয়ে দেবো।